না, মোবাইলটা আসলে রেকর্ড থাকবে। বেজে ওঠে তখন আবার ওই রেকর্ড হয়ে যাবে। জি, সবাইকে শুভেচ্ছা জানাই দিঘা জেলার পরিষদের নিয়মিত পাঠচক্রে। আমরা এই পাঠচক্রটি সিরিজ 4 সপ্তাহে সাজিয়েছি চিন্তার ইতিহাস ও একটি পূর্ণপাত। তার প্রথম কিস্তিটি গত সপ্তাহে হয়ে গিয়েছে। বিষয় ছিল আর্য অনার্যের চিন্তার সংঘাত। আমরা দ্বিতীয় পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অসুরের দর্শন, চারালের দর্শন, চারবাক দর্শন। বক্তা সিরাজ বিচার আলম, উনি অধ্যাপনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। তো আমরা ভূমিকা না বাড়িয়ে সরাসরি বক্তার কাছে চলে যাচ্ছি, তার মূল্যবান আলোচনা শুরু করা যায়। গত পর্বে মূলত আলোচনা করছিলাম যে আর্য অনার্যের মানে সাংস্কৃতিক যে সংজ্ঞাটা এবং সেখান থেকে কীভাবে আমাদের এলাকার চিন্তার বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো আজকে যে আলোচনার বিষয় সেটা খুব সংগতভাবে খুব স্পষ্ট। সেটা হচ্ছে অসুরের দর্শন, চণ্ডালের দর্শন, যারা মূলত এখানকে আউটকাস্ট বলা হয়ে থাকে, মূলত অনার্যেরই দর্শন আর কি। এবং সেই দর্শনের মূলত যে গত 5 দশক থেকে এক ধরনের আমাদের মেইনস্ট্রিম সংস্কৃতির অংশ হয়েছে। ছোটো কাগজে পাওয়া যায় চারবাক নামে, ছোটো ছোটো ক্লাবও আছে যাদের নাম হচ্ছে চারবাক নামে। একদম একটা বিশাল সংস্কৃতির অংশই হয়েছে এই চারবাক শব্দটা। একই সাথে আবার দেখা যায় কি জানেন, যে কিছু কিছু লেখকদের মধ্যে এই চারবাকদের ধারণা এবং চিন্তা নিয়ে কিছু প্রশ্ন আছে। যেমন মনে করুন সুরেন্দ্রনাথ দত্ত, তিনি মোটামুটি ধরে নেওয়া হয় যে এই এলাকার ভারতীয় দর্শনের উপরে অন্যতম স্কলারদের একজন। প্রায় 5-6 খন্ডে একটা বিশাল ভারতীয় দর্শনের উপরে ইতিহাসের উপর বই লিখেছেন। তিনি আবার বলে বসেছেন যে ওই অসুরের দর্শন অথবা চণ্ডালের দর্শন, যেটা আমরা চারবাক দর্শন বলছি, এটা আসলে এই এলাকার দর্শন না, এটা এসেছে সুমেরীয়দের কাছ থেকে আর কি। আবার ধরুন মনে করুন যে সুনীতি সেন বন্দ্যোপাধ্যায়, উনিও একই ধরনের কথা বলেছেন ভাষাতাত্ত্বিক অ্যানালাইসিসের। অসুর শব্দটা মূলত উনি বলছেন যে সুমেরীয় সভ্যতার সাথে যুক্ত, এবং সুমেরীয় সভ্যতায় যে যেভাবে মূলত কি যে মৃত্যুর ধারণা, পরলোকের যে ধারণা, যেটা কি যে ইজিপশিয়ান থেকে ভিন্ন, সেই প্রেক্ষিত থেকে আমরা মূলত মনে করেন যে এই চিন্তাটা আসলে মূলত এই এলাকার না, মূলত হচ্ছে যে মানে যে সুমেরীয় অথবা ব্যাবিলিয়ন এই এলাকা থেকে এসেছে আর কি। তো এই যে দুইটা ধারা কি, যেটা একদিকে দেখা যাচ্ছে এখানে গত 5 দশক থেকে এটা এক ধরনের সংস্কৃতিতে মানে রূপদান করেছে এই চারবাক দর্শন, অন্যদিকে আবার এক ধরনের স্কেপটিক্যাল সন্দেহ আছে আর কি গত 100 বছর ধরে আর কি। আমার মূলত আলোচনার এখানে মূল বিষয়বস্তু হচ্ছে যে চারবাকদের চিন্তার উদ্ভব কোথায় হয়েছে, আমরা আসলে কী ধরনের তথ্যপাত্র পেয়ে থাকি তাদের চিন্তার, আমরা কী তথ্যপাত্রের উপর ভিত্তি করে আমি বলতে পারি এই চিন্তাটা আসলে এই মাটিরই চিন্তা, মানে যে যারা বলছেন মূলত এই মাটির নন, তারা কি যে ওই ধরনের তথ্যপত্র হাজির করতে পারছেন না। একই সাথে যেটা হচ্ছে যে মানে চারবাকের দর্শন যতটা না দর্শন, তার চেয়ে অনেক বেশি অনেকেই মনে করেন সেটা হচ্ছে একদম সাংস্কৃতিক প্রতিরোধের ভাষা। সেটা কী কারণে সেটাও আমরা একটু আলোচনা করব। এবং একই সাথে সেটা হচ্ছে যে গত 5 দশকে অথবা 6 দশকে মানে যে এই চারবাক দর্শনটা দার্শনিকভাবে এক ধরনের প্রত্যায়ন হওয়ার কথা ছিল, সেটা কী কারণে হয়নি, এবং একই কারণে কী কারণে এটা পপুলারাইজড হয়েছে, এবং তার নিয়ে এক ধরনের লাস্টের আলোচনাটা হবে আর কি, যে এই আমাদের মানে বড় দাগের বুঝতেছেন রাজনীতির সাথে এই চারবাক দর্শনের সম্পর্কটা কী, এবং জ্ঞানতাত্ত্বিক যে রাজনীতিগুলোর সাথে, এবং সেটাই মূলত কি, এবং গত 100 বছরের রাজনীতির পরিসরে তার কীভাবে মানে রূপ পরিবর্তন লাভ করেছে এবং কীভাবে তার খানিকটা হচ্ছে পূর্ণ চর্চায় মানে ব্যাঘাত ঘটেছে, সেটাই মূলত এই আজকের আলোচনার বিষয়বস্তু। তো সেই প্রেক্ষিত থেকে মূলত সূত্রপাত করছে কি যে এই চারবাক কারা, কোথা থেকে এই চারবাক দর্শন এবং এই চিন্তাগুলো খুঁজে পাওয়া যেতে পারে। মূলত চারবাক দর্শনের এই চারবাক শব্দটা যেমন মনে করেন মহাভারতে মানে খুঁজে পাওয়া যায়। মহাভারতে যে মহাযুদ্ধ শেষে যে সময় যুধিষ্ঠির ভ্রাতারা ফিরে আসছিলেন হস্তিনাপুরে, তখন এক চারবাক রাক্ষস বলা হয়ে থাকে কি, যে কি তাদের ভ্রাতাদের হত্যা করেছিল, সেইখান থেকে এক ধরনের চারবাক শব্দটা পাওয়া যায়। এই চারবাক শব্দ সঙ্গে খানিকটা আগে পাওয়া যায় মানে উপনিষদগুলোতে, মৈত্রাণিক উপনিষদের মূলত, এবং হচ্ছে বিষ্ণু পুরাণে দেখা যায় সেটা হচ্ছে যে মূলত বৃহস্পতি নামে আমাদের এই এলাকার একজন দেবতা, এবং সেই দেবতা অসুরদের, যেখান থেকে আমরা এই অসুর শব্দটার সাথে কি যে চলে আসে, অসুরদের পথভ্রষ্ট করার জন্য, নৈতিকভাবে মানে যে স্থূল করার জন্য, তত্ত্বজ্ঞান থেকে কি যে দূরে সরানোর জন্য এদেরকে এক ধরনের জড়বাদী চিন্তার মানে শেখানো হয়, এবং সেখান থেকেই মূলত এই যে
দেখা যায় যে ওই মানে বৃহস্পতির দর্শনটাকে অনেকে চিহ্নিত করে থাকে না মূলত চারবাগ দর্শন। কিন্তু এত উপনিষদ মূলত রচনাকাল আমরা গত লেকচারে আলোচনা করছিলাম যে আনুমানিক 8ম শতাব্দীর দিকে। কিন্তু ঋগ্বেদে আসলে এই চারবাগদের সম্পর্কে সরাসরি চারবাগ ব্যবহার না করেও এক ধরনের কিন্তু আমরা নজির পাই। সেটা হচ্ছে বৃহস্পতি, লক্ষ্য বৃহস্পতি নামে একজন বৃহস্পতি আছেন। মানে যে এখন আমরা চিন্তা যদি কাঠামো বিচার করি, হয়তোবা যে আমরা স্বাভাবিকভাবে যে বৃহস্পতি এখন আজকাল বলে থাকি যে বৃহস্পতি, হয়তোবা ঋগ্বেদে যে বৃহস্পতির কথা বলা হচ্ছে ধারণা করা হয় থেকে একই বৃহস্পতি। কারণ যেমন মনে করুন ঋগ্বেদে আছে যে সেটা হচ্ছে যে অসৎ থেকে সতের জন্ম। এই অসৎ যদি হয় থেকে বুঝতে পেরেছেন মূলত কি জড়বস্তু, সৎ যদি হয় থেকে যে সচল সজীব বস্তু, তার মানে হচ্ছে যে জড়বস্তু থেকেই যে আমাদের সপ্রাণ যে বস্তুগুলোর তৈরি, এটা একদম জড়বাদী চিন্তা। আর আমরা যদি এই চারবাগদের সমকালীন যে চিন্তার সাথে আমরা পরিচিত, সেখান থেকে মোটামুটি বলা যেতে পারে যে ঋগ্বেদের মানে চারবাগদের চিন্তার একদম আর কি যে পরিচয় মিলে, এবং বৃহস্পতির মানে লক্ষ্য বৃহস্পতির বয়ানের মধ্যে দিয়ে সেখান থেকে মোটামুটি অনুমান করা যায়। যেহেতু ঋগ্বেদের রচনাকাল আমরা আজকালকে সমকালীন গবেষকরা মনে করেন সেটা হচ্ছে যে 2500 থেকে হচ্ছে 1500 BC, মানে এই সময় স্পেকট্রামের জন্য, সেই ক্ষেত্রে থেকে মূলত আমরা অনুমান করতে পারি সেটা হচ্ছে যে চারবাগদের রচনাকাল যেমন যারা বলে থাকেন 6th সেঞ্চুরি অথবা 7th সেঞ্চুরি, এ থেকে আরও বেশি সুপ্রাচীন, অথবা 15th সেঞ্চুরি BC অথবা 18th সেঞ্চুরি BC, এরকম এক ধরনের কি যে সুপ্রাচীন এক ধরনের ইতিহাসের এক ধরনের সুর পাই। এবং 2 নম্বর যেটা হচ্ছে যে মানে যে এই যে যারা চারবাগ, এই চারবাগটা আসলে কারা, কোন মানে ল্যান্ডের লোক, এবং যাদেরকে অনেকে যে বাইরের লোক বলছেন তাদের আসলে তথ্যপাত্র কি ধরনের ভিত্তি আছে আর কি, সেটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলসফির একটা দীর্ঘ বই মূলত লিখেছেন ওই রাধাকৃষ্ণন, 2 খণ্ডের। প্রথম খণ্ডে সম্ভবত পেজ নাম্বার আনুমানিক হচ্ছে 283 অথবা 84 নাম্বার অথবা 73 হবে এরকম পেজে উনি ব্যক্ত করছিলেন সেটা হচ্ছে যে গঙ্গার পশ্চিম অঞ্চলে যে চিন্তা উদ্ভব হচ্ছে, মানে বৈদিক চিন্তা বলে আমরা যাদেরকে চিহ্নিত করেছিলাম গত মানে, অথবা যে আর্যদের যে চিন্তা, সে চিন্তা সবসময় প্রশ্নবিদ্ধ হয়েছে আর কি যে গঙ্গার যে পূর্ব দিকে এসেছে, মানে যে আসাম মানে বিহার, উড়িষ্যার, বাংলা এই এলাকাগুলোতে আর কি যে সবসময় প্রশ্নবিদ্ধ হয়েছে আর কি। এবং অনেকে মনে করেন সেটা হচ্ছে যে এই চারবাগদের এই চিন্তার সাথে সম্ভবত যে কাপালিক, যেটা আমরা অনেক সাংখ্যদের চিন্তার সাথে অদ্ভুত একদম সম্পর্কের জায়গা আছে, এবং হচ্ছে এই এলাকার যারা মূলত তান্ত্রিকদের সেই জায়গাটা, সেখান থেকে অনেকে মনে করেন সেটা হচ্ছে যে চারবাগটা সম্ভবত মানে এই এলাকায় চর্চিত চিন্তা হলেও সামগ্রিকভাবে এক ধরনের বলা যেতে পারে, বুঝতে পেরেছেন যে অনার্যের এক ধরনের চিন্তার সিম্বল, যার কারণে কি যে চারবাগদের সবসময় বিভিন্ন গালমন্দ করা হয়েছে। আর এই গালমন্দতে শুধু মানে যে আর্যটা করেছেন অথবা বৈদিক সাহিত্য করা হয়েছে তা কিন্তু না, ইভেন এই গালমন্দের বুঝতেছেন যে ইভেন গৌতম বুদ্ধ নিজেও করেছেন, মানে যে যেখানে একেবারে বলছেন যে তুচ্ছ জ্ঞান অথবা যে পশুভিত্তিক জ্ঞান আর কি, যে ব্রিস্টলি নলেজ বলে, মানে অনেকগুলো জায়গায় উনি মূলত বলেছেন। এর মধ্যে কি ত্রিপিটকে দেখা যায়, কি দীর্ঘনিকায়ও দেখা যায়। তার মানে মূলত অনুমান করা যেতে পারে যে এই এলাকারই যে চিন্তা এবং হচ্ছে যে এই মাটিরই চিন্তা। এখন সময়কাল তো যেহেতু আমরা 1500 BC-তে নির্ধারণ করেছি, তার সাথে আরও তো একটা যুক্তি উপস্থাপন করা যায়। যেমন মনে করুন যে ওই গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনই কিন্তু বুঝতে পেরেছেন চারবাগ চিন্তার সাথে খুব অতপ্রতভাবে পরিচিত ছিলেন। ইভেন পানিনি লেখার মধ্যেও খানিকটা হলেও এক ধরনের আভাস পাওয়া যায় আর কি। এবং হচ্ছে যে সেখান থেকে ধারণা করা যায় খুব সুনিশ্চিতভাবে যে মোটামুটি সুপ্রাচীন এই এলাকার এই চিন্তাটা আর কি। এবং বলা হয়ে থাকে গৌতম বুদ্ধ যে সময় ওনার রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন, তখন বিভিন্ন মানে ওনার বেনারসে গিয়েছিলেন, সেখানে বেদশাস্ত্র চর্চা করলেন। আবার হচ্ছে যে সম্ভবত বলা হয়ে থাকে যে ওই সময় উনি সাংখ্য এবং চারবাগ জ্ঞানের সাথে পরিচিত ছিলেন, কারণ এটা খুব সুন্দরভাবে দেখা যায়। মূলত হচ্ছে যে কথাবার্তা নামে একটা ত্রিপিটকের অভিধর্ম ত্রিপিটকের একটা অংশ বিশেষ আর কি, যেখানে অনেকগুলো বিতর্ক একসাথে সংকলন করা হয়েছে। এই কথাবার্তাতে মূলত দেখা যায় যে এই বিতর্কের ঢঙ্গে বিতর্কের একটা পক্ষ হচ্ছে মূলত চারবাকরা, যেখানে যে চারবাকরা বলেছে যে আত্মা নেই, অনাত্মার যে প্রশ্নটা, সেখানে খুব স্পষ্টত যে সময় গৌতম বুদ্ধ আক্রমণ করছে নাকি, মানে যে সেইটা মূলত চারবাকদেরই আক্রমণ করছে, এটা খুব স্পষ্টত বোঝা যায় আর কি। এবং একজন প্রতিষ্ঠিত মত, মানে যে গৌতম বুদ্ধ তো মহাবিদ্যার যে সময় চর্চা করছেন চিন্তাগুলো, সেই সময় একদম প্রতিষ্ঠিত মত হিসাবে আর কি যে চারবাকদের কি আছে। এখন আমরা মোটামুটি সবাই জানি সেটা হচ্ছে যে চারবাকদের মানে যে লিখিত কোনো গ্রন্থর ওইরকম আমরা আসলে নজির পাই না। কিন্তু P.F. টমসন উনি একটি মূলত বৃহস্পতি সূত্র নামে একটা কিছু সংকলন করেছে নাকি, যেটা বই আর কি, যেটা 1921 সালের দিকে। এবং সেখানে মূল চিন্তার যে সূত্রগুলো ছিল সেটাকে আজকালকে আমরা যেটা সমকালীন যে ওই চারবাক দর্শন বলে থাকি। তো
তো এই বৃহস্পতি সূত্রকে ভিত্তি করে আজকে আর কি আমার মূলত আলোচনাটা, যেহেতু একদম একটা কংক্রিট একটা সোর্স দরকার আর কি আমাদের আলোচনা। এবং একই সাথে যেটা আমি যে এই আলোচনার প্রথম দিকে একটু খানিকটা আলোচনা করবো সেটা হচ্ছে যে এই বৃহস্পতি সূত্র ঐতিহাসিকভাবে যে বাস্তব, মানে ঐতিহাসিক তথ্য উপাত্তে তার নজির পাওয়া যায়। কারণ এমনও হতে পারে, বুঝতে পেরেছেন, অনেক টেক্সট আমরা দেখেছি সেটা আসলে যে বিচ্ছিন্ন সময়কাল থেকে এনে উপস্থাপন করা হয়ে থাকে, যেটা কোনো কংক্রিট উপাত্ত পাওয়া যায় না। কিন্তু বৃহস্পতি সূত্রে যে আমরা তথ্য উপাত্ত পেয়ে থাকি সেটা কি যে ঐতিহাসিক নজির দিয়ে খুঁজে পাওয়া সম্ভব। তো এই বৃহস্পতি সূত্রের মানে যে নামটা স্পষ্টত পাওয়া যায় মাধবাচার্যের সর্বদর্শন সমগ্র, যেটা সেখানে পাওয়া যায়, যেটা মূলত আনুমানিক 6th সেঞ্চুরিতে লেখা। একই সাথে যেটা হচ্ছে যে জয়ভদ্র সুরীর সর্বদর্শন সমগ্র, জয়ভদ্র সুরীর সর্বদর্শন সমগ্র, সেখানেও এই নামটা পাওয়া যায় কি স্পষ্টত। এবং একই সাথে শঙ্করাচার্যের চিন্তার মধ্যে পাওয়া যায়। আর তাছাড়া হচ্ছে যে বাংলাদেশের মোটামুটি সুনামধন্য মানে দার্শনিক, সেটা হচ্ছে শান্তরক্ষিত। এই শান্তরক্ষিতের যে মধ্যমিকা অলঙ্কারে একটা বিশাল আলোচনা আছে আর কি, যে একজন চারবাকদের নিয়ে, এবং সেখানেও মূলত এই বৃহস্পতি সূত্রের খানিকটা নজির আমরা পেয়ে থাকি। এবং একই সাথে যেটা হচ্ছে যে বৃহস্পতি সূত্র খুব মানে রিসেন্টলি একটি জয়ভদ্র সুরীর মানে একটা টেক্সট, যেটা ধারণা করা হয় যে 8th সেঞ্চুরিতে লেখা, সেখানেও আসলে বৃহস্পতি সূত্রের এক ধরনের নাম আমরা পেয়ে থাকি। তো সেখান থেকে মোটামুটি ধারণা করা যেতে পারে যে মানে খ্রিস্টীয় মানে 2nd 3rd সেঞ্চুরি থেকে অনওয়ার্ড থেকে এই টেক্সট একজন রেফারেন্স থাকার কারণে আমরা অনুমান করতে পারি যে হয়তোবা যে সূত্র যুগে সম্ভবত প্রথম দিককার এটা মানে যে রচনা, এবং যেহেতু তথ্যপত্র দিয়ে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে এটার অস্তিত্ব ছিল একই আর কি। তো সেই আলোচনার প্রেক্ষিত থেকে আর কি যে এই বৃহস্পতি সূত্র গ্রন্থটা সেটা খুব বড় কিছু না, খুব যৎসামান্য একটা ছোট, এবং আপনারা হয়তো অনেকেই দেখেছেন নাকি। আর চারবাক যেহেতু একদম ফ্যাশনেবল ট্রেন্ড চিন্তার অংশ ছিল গত 4-5 দশকে, সবাই আমরা মোটামুটি আর কি যে চারবাক দর্শনের চিন্তাগুলোর সাথে পরিচিত। তো এই চারবাক দর্শনের চিন্তার প্রথম যে অংশ, যেটা কি যে মূলত ওরা আক্রমণটা সূত্রপাতই শুরু করা হয় যে অনুমানকে আক্রমণ করার মধ্যে দিয়ে। এখন এই ভারতীয় চিন্তায় আসলে পাশ্চাত্য চিন্তার সাথে একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা আছে। এটা হচ্ছে পাশ্চাত্য যে সময় দর্শন এবং যে কোনো জ্ঞানতত্ত্বকে দেখে একদম বিচ্ছিন্ন কম্পার্টমেন্টালাইজ হিসাবে, যেমন জ্ঞানতত্ত্ব যে সময় আলোচনা করে জ্ঞান কি, জ্ঞানের আমরা জ্ঞান লাভ করতে পারি কিনা না, এই আলোচনাটা হয় পাশ্চাত্য মানে গ্রিক, যেটা আজকালকে একই সূত্রটা ধরেই আলোচনা, যেটাকে এপিস্টেমোলজি বলা হয় থাকে, এবং যে আলোচনাগুলো এখনো চলে। আবার ধরুন মেটাফিজিক্স আমি কি যে থিওরি অফ বিং, অথবা মানে যে অধিবিদ্যা যেটা আমরা বলে থাকি, সেইখানে অধিবিদ্যা নামে একটা অংশ আছে। সেখানে অধিবিদ্যার কিছু মানে সমস্যা, যেমন ধরুন ঈশ্বর আছেন কিনা নাই, অথবা জিন পরিভূত আছে কিনা না, অথবা একই দ্বারা কার্যকরণ সম্পর্কে আলোচনা হয়ে থাকে। আবার এথিক্স বলে আরেকটা ব্লক থাকে, যেখানে হয়তোবা কোনটা সঠিক কোনটা ভুল এই ধরনের আলোচনা হয়ে থাকে। ভারতে আসলে এরকম ব্লক হিসাবে কখনোই কিন্তু চিন্তা করা হয়নি। ভারতের প্রত্যেকটা বুঝেছেন অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব সব অতপ্রতভাবে একটার সাথে আরেকটার যুক্ত, এবং এই ভারতের এই অঞ্চলে জ্ঞানের একটা মুডের খুব স্পেসিফিক একটা লিনিয়ান অংশ আছে, একটা দৃষ্টিভঙ্গি, মানে যে মানুষের জ্ঞান এবং বাস্তবতা এবং জগৎ এবং কর্ম সবই একই প্ল্যাটিটিউডে, তা কোনো ভিন্ন নয়। যা সে বিশ্বাস করে, যা জ্ঞান মনে করে, সেই তা বাস্তবায়িত করার চেষ্টা করে, এবং সে তাই সুন্দর হিসেবে চিহ্নিত করে থাকে। এবং সেই ভারতীয় এই দর্শন যে সূত্র থেকে সূত্রপাত, সেটা হচ্ছে বলা হয়ে থাকে প্রমাণ তত্ত্ব, যেটা গত মানে আলোচনা এখানে একটা সূত্রপাত করেছিলাম, কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করা হয়নি, যেটা আজকে আলোচনা করবো। এই প্রমাণ তত্ত্ব, যেটার মূলত কি যে প্রমা হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান, মানে সুনিশ্চিত জ্ঞান, যে জ্ঞান কি যে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে। এখন এই জ্ঞানটা আসলে প্রমা আসলে কি, প্রমাকে ভারতবর্ষে ধরানো হচ্ছে একজন সংবেদন। এই যে আমরা এখানে যে রুমে যারা আছে, আমি যে দেখছি আপনাদের, এই যে একটা সংবেদন, কগনিশন, এই কগনিশনটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মানে এটাকে মূলত কি যে বলা হচ্ছে যে প্রমা, মানে যে সময়টি সত্য সংবেদন হয়, তো সেটাকে আমরা প্রমা বলছি। এখন খুব স্বাভাবিকভাবে কিন্তু একটা প্রশ্ন খুব অতপ্রতভাবে চলে আসতে পারে, সেটা হচ্ছে যে এই যে সংবেদন যেটা বলছি আজকালকে আমরা জানি যে সেটা হচ্ছে যে এই সংবেদনের সাথে আমাদের অথবা চিন্তার সাথে ভাষার কিন্তু খুব অদ্ভুত সম্পর্ক। চিন্তা কিন্তু অন ইটস ওন কিন্তু কি হতে পারে না, সত্য বা মিথ্যা হতে না, অথবা চিন্তার সাথে ভাষার সম্পর্কটা কি। যেমন গত শতাব্দীর অন্যতম বিখ্যাত ইনফ্লুয়েন্সিয়াল একজন জার্মান দার্শনিক, ওনার নাম হচ্ছে লুডভিগ ভন উইটগেনস্টাইন। উনি ওনার মূলত কি যে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ টেক্সট, যেটা বলা হয় ফিলসফিক্যাল ইনভেস্টিগেশন, সেখানে উনি খুব অদ্ভুত একটা উদাহরণ দিয়েছিলেন, যে উদাহরণটা খুব মজার আর কি, এবং আমরা হয়তো প্রতিনিয়ত এই ধরনের উদাহরণটা খেয়াল করে থাকি। সেটা হচ্ছে যে ধরুন আমার বাসায় একটা কুকুর আছে, আমার বাসায় কুকুরটা অনুভব করতে পারে হয়তোবা আমি এই বক্তৃতা শেষ করে বাসায় ফিরে যাব, মানে এটা সে ভাবতে পারে, এটা ভাবাটাই স্বাভাবিক। কিন্তু আমার বাসায় যে থাকা কুকুরের পক্ষে কি এটা কি চিন্তা করা সম্ভব? সেটা হচ্ছে যে ধরুন সন্ধ্যা 7টার সময়
বিজ্ঞান চেতনা বক্তৃতা শেষ করে আজকে বৃহস্পতিবার অনেক যানজট ফেলে আমি পিঙ্ক শার্ট পরে এখানে যে হাজির হব, এটা যদি তাকে ভাবতে হয় তাহলে এখানে কয়েকটা কিছু জিনিসপত্র দরকার। সেমন হচ্ছে যে সন্ধ্যা 7টা বলে নাম্বার লাগবে, সংখ্যা 1 2 3 4 সংখ্যা সম্পর্কে জানতে হবে, রং সম্পর্কে তার ধারণা থাকতে হবে, যে গোলাপ এই শব্দগুলো থাকতে হবে। সমস্যা নেই। জি, যেখানে ছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে মূলত যে সন্ধ্যা 7টার সময় আমি ফিরে যেতে পারি আর কি। একই সাথে যেটা হচ্ছে যে ধরুন আমার যে মানে ওই যে গোলাপি রঙের মানে শার্ট পরে যে যাওয়ার বিষয়টা, অথবা যে আজকে বৃহস্পতিবার, কুকুরকে যদি এই বিষয়টা নিয়ে চিন্তা করতে হয় তাকে কিন্তু বারগুলো সম্পর্কে পরিচিত হতে হবে, তারপর হচ্ছে সংখ্যাগুলোর সাথে পরিচিত হতে হবে, একই সাথে হচ্ছে রঙগুলোর সাথে পরিচিত, যেটা হচ্ছে আমাদের একটা ভাষার যে অংশ। এই যে ভাষার যে অংশ, যেটা এই ভাষা থেকে বিচ্ছিন্ন কিন্তু চিন্তা সম্ভব নয়। কিন্তু ভারতীয়রা কিন্তু বুঝতে পেরেছেন যে এই বিষয়ে সচেতন ছিলেন কিনা না এটা স্পষ্ট না ভারতীয় চিন্তার মধ্যে। যেটা পাশ্চাত্য দীর্ঘকাল অসচেতন ছিলেন এটা বোঝা যায় অনেক, জন লকের লেখা অথবা যে এর আগে স্টোলদের লেখার মধ্যে খুব স্পষ্ট অসচেতন, কিন্তু ভারতীয়দের এই চিন্তার সূত্রটা কি অস্পষ্ট কিনা এটা বোঝা যায় না। কিন্তু যেহেতু ওনারা অ্যাড্রেস করেন না এই বিষয়টা, ধরে নেওয়া যেতে পারে বুঝতেছেন এটা অনেক অংশে ওনারা বুঝতে পেরেছেন যে অবগত ছিলেন না যে চিন্তার সাথে যে এই অদ্ভুত সম্পর্ক। একই সাথে চিন্তা এবং ভাষা কিন্তু বুঝতেছেন আমাদের দৃষ্টিভঙ্গিকেও কিন্তু গভীরভাবে প্রভাবিত করতে পারে। যেমন মনে করুন আমি প্রশ্নটা উদাহরণ বলতে, সেটা হচ্ছে এস্কিমোদের সম্ভবত স্নোর জন্য 6টা শব্দ আছে আর কি। তো আমি দীর্ঘকাল ইংল্যান্ডে থেকেছি প্রায় 8 বছর, মানে আমি স্নো আসলে দেখেছি মাত্র হইতেছে 3 ধরনের। সেটা হচ্ছে একটা হচ্ছে নরম সফট, যেটা বুলটুল শক্ত করে বুঝতে পেরেছেন যে বলের মতো বানানো যায়। একটা হচ্ছে বরফ, যেটা আমরা ফ্রিজে পাই। আর আরেকটা হচ্ছে বুঝতে পারছেন বৃষ্টি হওয়ার পরে ওই যে স্নো একদম আবহাওয়া নেই আর কি, সেটা। এই 3 প্রকারের বাইরে আমি কোনো ধরনের স্নো আসলে পাইনি। কিন্তু এস্কিমোরা নাকি স্নোর আর কি যে 6টা শব্দ আছে এবং 6 ভাবে দেখে থাকে। তার মানে হচ্ছে কি জানেন, আমার যে ভাষার যে শব্দগুলো আমার বাস্তবতাকে কিন্তু নিরূপণ করে, যে আমি বাস্তবতার কতগুলো অংশ দেখি। যেমন এটার খুব এস্কিমোদের শুনছিলাম যে তাদের সাদা, এই মানে সাদার ওদের 10টার উপরে প্রতিশব্দ আছে এবং প্রত্যেকটা প্রতিশব্দের আলাদা আলাদা শেড আছে। অন্য জায়গা থেকে গেলে পরে ওদের সাদার 3-4টা শেড ওরা যেটা বলতেছে একই রকম লাগবে আমাদের কাছে। 10টার উপরে ওদের ওয়ার্ড আছে, এস্কিমো ওয়ার্ড, হোয়াইট মানে সাদা বোঝানোর জন্য। আজকালকে আমি শুনলাম যে এস্কিমোদের এই 6টা শব্দ আমার তো সেকেন্ডারি সোর্স থেকে জানা, আমি কখনো মানে এস্কিমোদের সম্পর্কে ব্যাপকভাবে জানি না। অনেকে আবার খুব সন্দিহান এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে, আমার অ্যানথ্রোপোলজিস্টের। কিন্তু আমি বরং এটা খুব আমাদের অভিজ্ঞতা থেকে একটা মানে ঘটনা নিতে পারি। সেটা হচ্ছে যে আমাদের যে ঋতু আছে না, যেমন বুদ্ধদেব বসু বুঝতে পেরেছেন শেষ জীবনে যে সঙ্গতা নিঃসঙ্গতা, রবীন্দ্রনাথ একটা শেষ জীবনে একটা ছোট বই লিখেছিলেন। তো ওই বইয়ে উনি বলছিলেন সেটা হচ্ছে যে উনি এই শেষ বয়সে এসে অদ্ভুতভাবে অনুভব করতে পারেন 6টা ঋতু, এর আগে কোনোদিন 6টা ঋতু দেখতে পারেননি। তো এই আমাদের যে এই 6টা ঋতুর যে ধারণাটা যেটা আছে আর কি, সেটা মূলত যেটা হয়েছে যে ধরুন যদি আমরা এই ভাষার অংশ না হয়ে থাকি, এই 6টা ঋতু কি আদৌ কখনো ঢাকার কোনো লোক অনুভব করা সম্ভব? আমার মনে হয় না। যেমন আমার 2-4জন বন্ধু বান্ধব যারা বাইরে থেকে আসছে, তারা এই সিজনের যে 6টা অংশ যে আমরা 6 ভাবে দেখি, এটা আসলে দেখাই হবে। ঢাকায় বড় 3টা থেকে 4টা ঋতু কিন্তু অনুভব করা যেতে পারে ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু একদমই ওই ঋতুগুলো অনুভব করি না। মোটা থাকে আর কি, শরৎ হয়তো মাঝে মাঝে খানিকটা পাওয়া গেলে পাওয়া, কিন্তু যে বাকি যে 2 ঋতুর ধারণা কিন্তু কি করে যে আমাদের বাস্তবতার মধ্যে কিন্তু ওই ঋতু দুটোকে আমরা একদম ডিমার্কেশন করতে সহায়তা করে, মানে আমরা করি। তার মানে ভাষা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হয়ে অদ্ভুতভাবে কন্ট্রোল করে। এবং হচ্ছে আমার ভাষা যত বুঝতে পেরেছেন সমৃদ্ধশালী, আমার চিন্তার কিন্তু আকার এবং আকৃতি তত বেশি সমৃদ্ধশালী। যে কারণে নাকি যে ওই উইটগেনস্টাইন ওনার ট্রাক্টেটাসে বলেছিলেন যে লিমিট অফ মাই ল্যাঙ্গুয়েজ ইজ লিমিট অফ মাই থট, মানে ওয়ার্ল্ড আর কি, যে মানে আমার চিন্তা যতটুকু, ভাষা যতটুকু, সেই সাইজে হচ্ছে আমার জগতেরও আকৃতি। মানে এইখানে এই যে ভাষার সাথে যেটা, এবং অথবা ধরুন যে গ্রিকদের একটা উদাহরণ দিতে হবে, সেটা হচ্ছে গ্রিকদের মানে ব্লু সম্পর্কে একটা মাত্র উদাহরণ, মানে যে শব্দ আছে নর্মাল ব্লু। আমরা কিন্তু স্কাই ব্লু এবং নর্মাল ব্লু 2টা ব্লু হিসাবে ব্যবহার করে থাকি। তো মানে যে মূলত যে আলো নিয়ে তো 2টা তথ্য আছে, একটাতে পার্টিকেল এবং হচ্ছে ওয়েভ। ওয়েভ লেন্থে হয়তো বা বুঝতেছেন লাখ দশেক হবে সম্ভবত আর কি, যে রেঞ্জটা হচ্ছে নর্মাল ব্লুর, এবং হচ্ছে যে স্কাই ব্লু সম্ভবত 90,000 সামথিং, 900 অথবা সামথিং, খুব একটু ভেরিয়েশন আছে। কিন্তু গ্রিকরা যে সময় পারসিভ করে বলা হয়ে থাকে যে ওই ওয়েভলেন্থটা অ্যাভারেজ দেখে, মানে এই 2টার মধ্যবর্তী, যেহেতু তার ভাষার মধ্যে এক ধরনের অদ্ভুতভাবে এক ধরনের প্রবণতা আছে, যেটা হচ্ছে লোকে এক ধরনের দেখা প্রবণতা। তার মানে হচ্ছে যে আমি যা পারসিভ করি এটা যেরকম আমাদের ভাষা কন্ট্রোল করে,
একই সাথে কিন্তু খুব অদ্ভুতভাবে বুঝতে পেরেছেন আমার চিন্তার সীমানা কিন্তু ভাষা দ্বারা নির্ধারিত। আমাদের ভারতের চিন্তকরা এটা নিয়ে অবগত ছিল না, মানে খুব সঙ্গত কারণে আর কি, যে ওনারা চিন্তাকে একদম বুঝতেছেন বিচ্ছিন্ন, মানে একজন এন্টিটি ভাবতেন যা মনের মধ্যে অস্তিত্বশীল, এবং একই সাথে ওনারা মনে করতেন ভাষার কাজ হচ্ছে এদিকে কাপড় পরানো। কিন্তু মানে যে কাপড়, ভাষার নাম হচ্ছে একদম চিন্তার কাপড় পরানো, এবং যারা এই কাপড় পরিয়ে পরিয়ে আমরা আরেকজনকে জানান দিতে পারি আসলে ভাব প্রকাশটা। কিন্তু আজকালকে অনেকেই, যেটা আমি বলছিলাম যে উদাহরণ সূত্র ধরে, সেটা হচ্ছে যে ভাষার চিন্তার সম্পর্কটা অনেকটা উলেবোনা সোয়েটারের মতো। সোয়েটারে একটা ওই যে উলেবোনার সোয়েটার যে টান দিলে যেটা হচ্ছে যে একটা সুতা টান দিয়ে বের করলে কিন্তু আর সোয়েটারই থাকে না, ঠিক এরকম ওই চিন্তা থেকে যদি ভাষার অংশটা টান মেরে বের করি তাহলে নিতান্তই একটা সংবেদন থাকবে, যেটা আমার কুকুরের যে ভাবনা আছে আজকে হয়তো বা মানে আমি বাসায় ফিরে যাবো, এর থেকে ব্যাপক কোনো কিছু সম্ভব নয়। কিন্তু এটা আমাদের ভারতে হয়তো বা ওইভাবে কি যে গভীরভাবে অ্যাড্রেস করা হয়নি। তার মানে হচ্ছে যে প্রমাটা আমাদের কাছে পরিষ্কার একদম সংবিধান চিন্তা, যেটা হচ্ছে ভাষা উত্তর চিন্তা, যেটা আমরা ভাবছেন আসলে বস্তুগত এটা ভাষারই অংশ, এবং সেটা সত্যতা মিথ্যা হলে সেটাকে আমরা বলছি যে প্রমা হিসাবে। এই প্রমালাপের যে মাধ্যম ভারতে, এটা নিয়ে একটা বিশাল বিতর্ক খুব স্বাভাবিকভাবে। আর এই যে প্রকৃষ্ট জ্ঞান, সুনিশ্চিত জ্ঞান লাভের মাধ্যমগুলোকে প্রমাণ বলা হয়ে থাকে, যেগুলো আজকালকে আমরা প্রমাণ, ওই যে গণিতে যে প্রমাণ বলি অথবা কোনো কিছু প্রমাণ, এটা আসলে আসার সংস্কৃত সেই শব্দ থেকে একদম জ্ঞানকে মানে প্রতিষ্ঠা করার যে মাধ্যমগুলোকে আসলে প্রমাণ বলা হয়ে থাকে। সেই প্রমাণ এই অঞ্চলে যেটা মূলত প্রত্যক্ষ খুব স্বাভাবিকভাবে একটা, তারপর হচ্ছে অনুমান, তারপর হচ্ছে যে ওই শব্দ এবং উপমান, এই চারটাকে মূলত কি যে ভাবা হতো যে এখানকার মানে জ্ঞান। এবং এই প্রমা, এই মাধ্যমগুলো থেকে আমি যে জগৎ সম্পর্কিত যে জ্ঞানগুলো এবং অতিবিদ্য যে জ্ঞানগুলো আছে, সেই অধিবুদ্ধ জ্ঞানগুলো এবং জগৎ সম্পর্কিত যে আমাদের ধারণাগুলো, ঠিক আছে আপনি ধরে নিন। যে এই প্রমাণগুলোর মাধ্যমে যে আমি যে জ্ঞান লাভ করি যে জগৎ সম্পর্কে একই, এবং সেটা নির্ধারণ করে আসলে আমার অন্তোলজি অথবা মেটাফিজিক্সের যেটা আলোচনা বিষয়গুলো থাকে, এবং সেখানে হয়তো ঈশ্বর আছেন কিনা নাই, জগতে বস্তু আছে কিনা না, নাকি জগতে সবকিছুই মায়া, কার্যকারণের সম্পর্ক আছে কিনা না সেটা, এবং এটার মাধ্যমে তার হচ্ছে যে প্রমাণের মাধ্যমে আমি জগৎ সম্পর্কিত জ্ঞান পাই, এবং সেই যে জ্ঞান যেটা পাই, যেটাকে বলা হচ্ছে এই অংশে অনেকাত্মিক মানে যে পরমার্থ। আর সেই কারণে ওই যে শঙ্করাচার্য যেরকম বলেছিলেন না, অথবা বেদেও যে একই কথা পাওয়া যায়, যেটা হচ্ছে যা কিছু সত্য মানে তাই হচ্ছে মূলত সুন্দর, এবং তাই হচ্ছে মানে সঠিক আর কি শিব। মানে এই যে আমাদের এখানে যেটা হচ্ছে যে জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা, এবং এই জ্ঞানতত্ত্বের মাধ্যমে যে অধিবিদ্য যে জগৎ সম্পর্কিত আমি যে জ্ঞান পাই, সেই জ্ঞানটাই হচ্ছে যে সেটা হচ্ছে পরম জ্ঞান, এবং এই জ্ঞানটাই হচ্ছে সুন্দর, এবং এই জ্ঞানটাই হচ্ছে সত্য, এবং এই জ্ঞানটাই হচ্ছে সঠিক। তার সেই প্রেক্ষিত থেকে যেটা হচ্ছে কি, আমাদের এই এলাকায় নীতিবিদ্যা নিয়ে ওই অর্থে কিন্তু কোনো আলোচনা নেই। মানে হচ্ছে সঠিক জ্ঞান লাভের মাধ্যম দিয়ে আমি বুঝতেছেন যে পরমার্থ লাভ করছি অথবা মোক্ষম লাভ করছি, কিন্তু হচ্ছে যে নীতিবিদ্যা অথবা নৈতিকতা নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা নাই ওই অর্থে। কারণ হচ্ছে আমাদের এখানে ভাবাই হয় যে পরম জ্ঞান লাভ করলে কিন্তু আমি মোক্ষম লাভ করছি, এবং সেটা ডান। যার প্রেক্ষিতে দেখবেন যে ওই অমর্ত্য সেন তার ওই যে আর্গুমেন্টারিভ ইন্ডিয়া নিয়ে, এবং হচ্ছে বিমল কৃষ্ণ মতিলাল, যদি মানে আমাদের এই এলাকার মোটামুটি নাম করা দার্শনিকদের একজন, ওরা খুব সুন্দর করে বলছিলেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে দীর্ঘ যে জ্ঞান তথ্য এবং অধিবিদ্য নিয়ে আলোচনা আছে, কিন্তু হচ্ছে যে আমাদের এখানে যে আমরা একটা কনস্ট্রাকশন করতে চাই এক ধরনের এথিক্যাল থিওরি অর্থাৎ নৈতিক তথ্য আর কি, সেটা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। কারণ হচ্ছে যে এখানে একটা লং ট্রেডিশন নেই এই বিষয়ে, এবং একই ধরনের অ্যাড্রেসটা কি যে অমর্ত্য সেন নিজেও বলছিলেন এখানে। তো এই হচ্ছে মোটামুটি যে আমাদের এখানে যে জ্ঞানের এবং হচ্ছে অধিবিদ্যক এবং হচ্ছে যে এথিক্সের যে সম্পর্কটা, যেটা পাশ্চাত্য থেকে খানিকটা ভিন্ন আর কি, এক ধরনের লিনিয়ার মুডে নামে আর কি, জ্ঞান তথ্য থেকে অধিবিদ্যক হয়ে মানে যে ওই এথিক্সের জায়গাটাতে, পাশ্চাত্য যেখানে এক ধরনের কম্পার্টমেন্টালাইজ হিসাবে দেখা হচ্ছে। এখন আমার যে এই প্রমাণ যেগুলোকে আমি জ্ঞানের মাধ্যম বলছি, এই জ্ঞানের মাধ্যমগুলো কিন্তু মানে যে ডিফাইন করে আমি আসলে কি বাস্তব মনে করি এবং কি অবাস্তব, অনেকটা ওই যে লুইস ক্যারলের যে অ্যালিসের যে ওয়ান্ডারল্যান্ডে বলছিল না যে আমি কোন রঙের চশমা দিয়ে জগৎ দেখতেছি, সেই রঙের জগৎটা দেখা যাবে। চার্বাকদের সেই কারণে প্রথমই আক্রমণটা যেটা সূত্রপাত, সেটা হচ্ছে বুঝতে পেরেছেন যে জ্ঞানের মাধ্যমগুলোকে নিয়ে তারা মনে করে বুঝতে পারছেন একমাত্র জ্ঞানের মাধ্যমই হচ্ছে প্রত্যক্ষ, প্রত্যক্ষ ছাড়া আর কোনো জ্ঞানের মাধ্যম নেই। কিন্তু হচ্ছে ধরুন প্রত্যক্ষ নিয়ে যেমন মনে করেন আমার তো ইলিউশন হতে পারে, আমি যে দেখছি যে সেখানের মধ্যে একদম ইলিউশন হওয়ার তো সম্ভাবনা খুব স্বাভাবিকভাবে থাকে, অথবা যে ওই হ্যালুসিনেশন হতে পারে, এগুলো বিভিন্ন ধরনের সম্ভাবনাগুলো থাকে। চার্বাক আসলে এই পুরো বিষয়টা একদমের চিন্তার মধ্যে ওনারা খুব একদমই গুরুত্ব সহকারে নেন না। বলা যেতে পারে ওনাদের যে বুঝতে পারছেন যে প্রত্যক্ষকে এক ধরনের নাইভভাবে দেখা হচ্ছে আর কি, অথবা সমকালীন অনেকে এখানে একটা গভীরভাবে এই সম্ভাবনাগুলোকে গুরুত্ব সহকারে নিয়ে হয়তো বিবেচনা করেন। কিন্তু ওনাদের মূল আক্রমণটা সূত্রপাত হয়েছে অনুমান এবং হচ্ছে যে ওই শব্দ এবং উপমানের মধ্যে দিয়ে। অনুমানকে ওনারা মূলত আক্রমণ করেন
এবং সেটা সূত্রপাত আর আগে আমার একটু খানিকটা ব্যাপকভাবে আলোচনা করা হচ্ছে যে অনুমান বলতে আমরা কী বুঝি আর কি। এই অঞ্চলে গত আলোচনায় বলছিলাম সেটা হচ্ছে যে সময় পরস্পর বিরোধী বিভিন্ন ধারাগুলোর মধ্যে যে সময় মানে যে ওই ডিবেট হওয়া শুরু হলো, বিতর্ক হওয়া, তখন বিতর্কের এক ধরনের মাধ্যম দরকার, কীভাবে কে জয়ী এবং কে পরাজিত, কোন মানে যে এই অবস্থানটা সঠিক নির্ধারণ করার জন্য। সেখান থেকেই এই বিতর্কের মানে কোনটা সঠিক বিতর্ক এবং কোনটা ভুল বিতর্ক এক ধরনের ক্রাইটেরিয়া হিসেবে ধরা হচ্ছিল যে এই অনুমান একটা মাধ্যম আর কি, যে মানে প্রকৃষ্ট অথবা যথাযথ যুক্তির মধ্যে এক ধরনের সঠিক অনুমান থাকবে। সেখানে অনুমানের এক ধরনের মানে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছিল, যেটা ন্যায়সূত্রে আমরা মূলত জানি যে সেটা হচ্ছে যে পঞ্চ অবয়বী হিসেবে বলা হয়ে থাকে, যে প্রতিজ্ঞা, তারপর হচ্ছে হেতু, তারপর হচ্ছে উদাহরণ, উপনয় এবং নির্গমন, যে পাঁচটা স্টেপের মধ্যে দিয়ে। যেমন একটা টিপিক্যাল উদাহরণ হতে পারে যে পর্বতের মধ্যে আগুন আছে, যেহেতু এখানে ধোঁয়া আছে, এবং আমরা জানি সেটা হচ্ছে যে মানে যেখানে যেমন মনে করুন যে ওই রান্নাঘরে ধোঁয়া থাকলে সেখানে আগুন থাকে, সেই প্রেক্ষাপট থেকে যে পর্বত এবং আগুন হচ্ছে ওই মানে যে রান্নাঘরের যে ধোঁয়া এবং হচ্ছে পর্বতের ধোঁয়া একই প্রকৃতির ধোঁয়া, এবং সেখান থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে পর্বতে আগুন আছে। এই পুরো প্রসেসটা এইভাবে। চারবাকদের প্রথম সংশয়টা সূত্রপাত হয় আসলে বুঝতে পারছেন এই যে আমি যে অনুমান করলাম, এই অনুমানের আসলে মূল ভিত্তিটা কোথায়। তবে মজার বিষয় এবং খানিকটা বিস্ময়কর যে এত আগে লজিক এত সফিস্টিকেটেড জায়গাগুলো কীভাবে ওনারা অ্যাড্রেস করেছেন, এটা খানিকটা হলে বিস্ময়কর। সেটা হচ্ছে যে ধরুন আমরা যেটা বলছি যে আগুন এবং যে ধোঁয়ার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বলছে কি যে মূলত মানে ব্যক্তির সম্পর্ক বলা থাকে, এবং ওনাদের প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিটাকে নিয়ে। এখন এই মানে ব্যক্তিটার মধ্যে দুটো অংশ থাকে, সেটা হচ্ছে যে যেমন মনে করুন হেতু যেটাকে বলা হয়ে থাকে সেটাকে আমরা মূলত বলে থাকি যে ধোঁয়াটাকে বলা হচ্ছে হেতু, যার মাধ্যমে আমি অনুমান করছি। আর যাকে অনুমান করছি যে পদার্থটাকে, সেটাকে বলা হচ্ছে যেমন আগুন, সেটাকে বলা হচ্ছে সাধ্য, এবং সাধ্য এবং হেতু সম্পর্কটাই হচ্ছে মূলত ব্যক্তি। এখন এই ব্যক্তি সম্পর্ক আমি কীভাবে নির্ধারণ করবো বুঝতে পেরেছেন যে ধোঁয়া থাকলে যে আগুন থাকে, এমনও তো হতে পারে না যে অনেক ক্ষেত্রে ধোঁয়া আছে, যেমন সে লেকের মধ্যে আমরা সাধারণত ধোঁয়া দেখে থাকি, সেখানে হয়তো আগুন নেই। চারবাকটা এক্স্যাক্টলি ওই জায়গাটাতে প্রশ্নবিদ্ধ করছেন। ওনারা বলছেন যে অনুমান নিজের মানে গ্রহণযোগ্যতা খোঁজা খুবই গুরুত্বপূর্ণ, যৌক্তিকতা খোঁজা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে এক ধরনের ইন্ডাকটিভ জাম্প আজকালকে যেটা যাকে বলে থাকে আর কি, যে কিছু তথ্য উপাত্ত ভিত্তি থেকে আমি একদম সার্বিকরণে পৌঁছানোর যে প্রবণতা, তারা বলছে যে এই ধরনের একটা প্রবণতা আছে এখানের মধ্যে আর কি। সেটা হচ্ছে যে যেমন মনে করুন আমি তো সবগুলো জায়গায় তো এখনো দেখিনি, যেটা হচ্ছে যে ওই যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে, কিন্তু আমি সেখানে এক ধরনের অনুমানে পৌঁছাচ্ছি যে সেটা হচ্ছে যে সবগুলো জায়গায় যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। এই যে মাঝখানে যে গ্যাপটা মানে কিছু সিম্পল থেকে যে সার্বিকের দিকে যাওয়া, ওনারা যে এখানে যে একজন বুঝতে পারছেন যে আনসার্টেনিটি আছে, চারবাকটা মূলত এই ধরনের আনসার্টেনিটিটাকেই ইঙ্গিত করে থাকেন, বলা হয়ে থাকে আর কি। কিন্তু এইটা নিয়ে এখানে একটু সন্দেহের জায়গা আছে। প্রথমত হচ্ছে যে ধরুন আমরা যদি ধরে থাকি বৃহস্পতি সূত্রের রচনাকাল 2nd সেঞ্চুরির আগে, তাহলে মোটামুটি যে রবীন্দ্রনাথ ঘোষ অথবা রাধাকৃষ্ণ যে এই চারবাকদের অথবা দেবপ্রসাদ শাস্ত্রীরা যে অথবা দক্ষিণারঞ্জন শাস্ত্রী চারবাকদের যে এই যে যুক্তিটা তৈরি করেছেন, এই যুক্তিটা আসলে মানে একদমই খানিকটা অ্যাবসার্ড, এটা হওয়ার কথা না। কারণ হচ্ছে যে ন্যায়সূত্রে ব্যক্তি সম্পর্কে মানে একদমই কোনো কিছু বলা হয়নি। মূলত ন্যায়সূত্রের অন্যতম ভাষ্যকার যিনি প্রায় শখানেক বছর পরে লিখেছেন 3rd সেঞ্চুরিতে, উনিও ব্যক্তি শব্দটা ব্যবহার করেনি, বা ব্যক্তির একজন ইঙ্গিত ছিল সেখানে আর কি, যে ওনার নাম হচ্ছে বৎসায়ন, মানে যে কামাসূত্রের লেখক বৎসায়ন না, বৎসায়ন যিনি কি ন্যায়সূত্রের যে ব্যাখ্যা দিয়েছিলেন, ইনি বলেছিলেন একজনের বুঝতেছেন যে সাধ্য এবং হেতুর মধ্যে একজন উদাহরণের সম্পর্ক, যেটা একটু আগে আমি বললাম, সেখানে যে সামান্য কিছু কেস থেকে যে মানে যে সার্বিকে যাওয়া, এই ধরনের কোনো প্রবণতার কিন্তু ইন্ডিকেট বুঝতে পেরেছেন মানে যে ফার্স্ট মিলেনিয়ামের আগে একদমই খুঁজে পাওয়া যায় না, যেটা হচ্ছে যে 1000 শতাব্দীর দিকে কিছু লেখার মধ্যে। এবং সেকেন্ড হচ্ছে ব্যক্তি সম্পর্কটা প্রথম ব্যবহার করেছেন বুদ্ধ দার্শনিক দিগনাগ, মূলত ওনার সময়কাল হচ্ছে যে 4th সেঞ্চুরি থেকে 5th সেঞ্চুরি ইন বিটুইন নাকি, যে হেতুবিদ্যা নামে ওনার বিখ্যাত বইটার মধ্যে। যার কারণে আমার ধারণা যে ওনারা যারা এই ইন্টারপ্রিটেশনটা উপস্থাপন করেছেন সেটা আসলে সময়ের সাথে সাথে মানে পরিবর্তিত একজন ইন্টারপ্রিটেশন। সম্ভবত মানে আক্রমণটা হয়তো বা এরকম হতে পারে, এবং খানিকটা এই ধরনের আক্রমণ বুদ্ধিস্ট দার্শনিকদের মধ্যে পাওয়া যায়, যেমন নাগার্জুন, উনি খুব তার বিখ্যাত গ্রন্থ মূলায় মধ্যমিকা কারিকা, উনি বলছেন যে রিজন ডাজন্ট হ্যাভ এ রিজন ফর ইট সেলফ, মানে যে যুক্তির জন্য নিজেরই কোনো যুক্তিকতা নেই। মানে হচ্ছে যে আমি যে কাঠামোটা বলছি যে এই যে অনুমানের, এই কাঠামোর আসলে ভিত্তিটা কি সেটা নিয়ে একজনের ডাউটের জায়গাটা আছে, সম্ভবত সেইখানে নিয়ে এই ডাউটটা আছে।
কিন্তু পরবর্তী সময় যে সময় উপস্থাপনটা করা হয়েছে, উপস্থাপনের কারণে আসলে বুঝতে পারেন সমকালীন ডিকশনগুলার কারণে এই রূপান্তরিত লোকটা আছে, যেটা বললাম যে ইন্ডাকটিভ লোক, যেটা আজকালকার যে গবেষকরা বলে থাকেন এই ধরনের আসলে চিন্তার ওই অর্থে সিটটা পাওয়ার কথা না। কিন্তু রিগার্ডলেস শব্দের উনি একজন আর কি যে উপস্থাপন যেটা করেছেন সেটা হচ্ছে যে ওই মানে যে মানে অনুমান এই কারণে যুক্তিযুক্ত না যে উদাহরণটা পাচ্ছি আমি অন্য ভিন্ন ধরনের কোনো উদাহরণ আমি পেতে পারি, এবং সেই প্রেক্ষিত থেকে হয়তোবা যে আমার এই মানে ওই অনুমানটা ভুল হতে পারে, এবং এই যে ভুল হওয়ার সম্ভাবনা আছে বলে এটা সঠিক জ্ঞানের মাধ্যম হতে পারে না। এটা হচ্ছে মূলত মানে চারবাকদের অন্যতম একটা মানে জায়গা। এবং সেকেন্ডলি বুঝতে পারছেন সেখান থেকে উনি তৃতীয় যে মানে জ্ঞানের মাধ্যম, যেটাকে আমরা মূলত বলে থাকি একটি যে শব্দ, অথবা মূলত ইনডাইরেক্টলি এটা রেফার করা হচ্ছে বেদকে আর কি। মানে আমাদের এখানে তো গুরুত্বপূর্ণ যে ধারাগুলোর মধ্যে ধরুন যে ঋষি ধারা, যেটা হচ্ছে যে মানে একটা হচ্ছে স্মৃতি আর একটা হচ্ছে শ্রুতি। শ্রুতি যেটা হচ্ছে যে আমরা কি যে মুখের মাধ্যমে যে ট্রান্সফর্মটা আসে, স্মৃতি হচ্ছে যে আমি ধরুন মানে যে মানে আমার নিজের অনুধ্যানের মাধ্যমে যে জ্ঞানটা লাভ করছি সেটাকে। তো মুনি শব্দটা, মুনি যিনি ইনি কিন্তু স্মৃতি থেকে জ্ঞান লাভ করেন, ঋষি হচ্ছেন শ্রুতি থেকে জ্ঞান লাভ করেন, বেদ হচ্ছে একদম শ্রুতি, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মাধ্যমে যাচ্ছে। এই যে শ্রুতির মাধ্যমে যে জ্ঞান লাভ করা কি, ওনারা সেখানে এক ধরনের প্রশ্নবিদ্ধ করেন চারবাকটা। ওনারা বলতে থাকেন যে বুঝতেছেন যে বেদের মাধ্যমে যে জ্ঞানটা মানে যে শ্রুতির মাধ্যমে যে আমি যে জ্ঞানটা পাচ্ছি সেই জ্ঞানে কোনো নির্ভরতা এবং নিশ্চয়তা খুঁজে পাওয়া খুব কঠিন। তার কারণ হচ্ছে যে টিপিক্যাল যে আর্গুমেন্টগুলো আমরা অনেকেই শুনে আছি, যেটা হচ্ছে যেমন মনে করুন যে আত্মা আছে কিনা না, অথবা ঈশ্বর আছে কিনা না, তার মানে খুব স্বাভাবিকভাবে যেটা বলা হয়ে থাকে যে মানে যে মানে মারা যাওয়ার আগে এবং মারা যাওয়ার পরে আসলে মানুষের কোনো পরিবর্তন হয় না সারগত অর্থে। সেখান থেকে খুব স্বাভাবিকভাবে মানে চারবাকটা বলা হয়ে থাকে যে আত্মার অস্তিত্ব কোনো প্রমাণ খুঁজে আমরা পাই না। অথবা যে বলা হয় যে মারা যাওয়ার পরে যে বিভিন্ন ধরনের পূজা অর্পণা করা হয় এবং খাবার দেওয়া হয়, যদি মারা যাওয়ার পরে যদি মানে যে এখানে পূজা এবং খাবার দেওয়ার মাধ্যমে যদি বুঝতেছেন পরলোকগত কেউ যদি খাবার পেয়ে থাকেন, তাহলে তো কেউ বিদেশে ঘুরতে গেলে তাকে তো এখানে খাবার দিলেই হয়, মানে খাবার তো সাথে নিয়ে যাওয়ার দরকার নেই। এই ধরনের যে কথাগুলো যেটা আছে সেখানে মধ্যে বুঝতেছেন এক ধরনের শ্রুতিকে অথবা বৈদিক যে জ্ঞানটা সেটাকে একদম প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আর কি, যেটা মানে যে বৈদিক চর্চা একদম গুরুত্বপূর্ণ জ্ঞানের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এখন এই যে জ্ঞানের একমাত্র মাধ্যম হিসাবে ধরে নেওয়া যায় প্রত্যক্ষকে, এবং সেই প্রত্যক্ষের মাধ্যমে তাহলে আমরা কী ধরনের জ্ঞান পেতে পারি, কারণ আমি কি মাধ্যম হিসাবে নিব সেটাই কিন্তু নির্ধারণ করবে আসলে জগতে কি অস্তিত্বশীল এবং কি না, এবং কি সেখান থেকে চারবাকটা মূলত মনে করেন যে বুঝতেছেন জগতের মানে যে অস্তিত্বশীল বস্তুর মানে যে মানে চারটা, যেটা মানে খুব টিপিক্যাল যেই কথাগুলো সেটা হচ্ছে যে মানে মাটি, তারপরে আগুন, পানি এবং বায়ু আর কি, এবং হচ্ছে এগুলোর মিশ্রণের মধ্যে দিয়ে আর কি যে চৈতন্য সমৃদ্ধ যে আমি যে দেহ সেটা উৎপাদন হয়। এবং ওনারা বলেন যে আত্মা আসলে কিছুই না, চৈতন্য সম্পন্ন দেহ। আর এবং যেটা আমরা ঋগ্বেদে দেখেছি সেটা হচ্ছে যে মানে অসৎ থেকে যে সতের উৎপাদন, মানে জড় থেকেই আসলে আমাদের এই পুরো কিছুটা উৎপাদন, যার ফলশ্রুতিতে আমরা যখন মারা যাই, মারা যাওয়ার মধ্যে দিয়ে আমার শরীরে একদম পরিসমাপ্তি ঘটে। এবং সেই পরিসমাপ্তি ঘটার কারণে বুঝতে পারছেন যে মানে যে এখানে কোনো আত্মা যে পরলোক গিয়েছে অথবা পুনর্জন্ম হচ্ছে এরকম কোনো নদীর আসলে মানে ওনারা যেরকম স্বীকার করে না, ঈশ্বরের কথা ওইরকম স্বীকার করে না। পার্টিকুলারলি এই আইডিয়াটা ওই যে মৃত্যুর মধ্যে দিয়ে আমার যে পরিসমাপ্তি ঘটে, সম্ভবত সুনীতি সেন অথবা হচ্ছে যে ওই সুরেন্দ্রনাথ দত্ত, ওনারা যেটা বলেছেন যে সুমেরীয়দের সাথে এক ধরনের মিল আছে চারবাকদের, সম্ভবত এই সামান্য মিলের জায়গাটায় মৃত্যু সম্পর্কিত তার ধারণা এই সব কারণে হয়তো বা বলে থাকেন। আর আরেকটা যেটা হচ্ছে যে ল্যাঙ্গুইস্টিক মানে অ্যানালাইসিস অফ অসুরের যে জায়গা থেকে। এখন এই যে আমরা যাকে মূলত বলছি যে মানে যে এই মানে চারবাকদের যে জ্ঞান তথ্য এবং হচ্ছে যে একই সাথে যে অদ্বিতীয় এবং কী কী অস্তিত্বশীল এবং কী কী অস্তিত্বশীল নয়, এবং যার মাধ্যমে আমরা চারবাকদের সম্পর্কে পেয়ে থাকি আর কি, তো সেখান থেকে খুব সঙ্গত কারণে কিছু তথ্য এবং উপাত্ত আমরা প্রায় সময় শুনে থাকি। সেটা হচ্ছে যে চারবাক এক ধরনের সুখবাদী ধারার প্রবক্তা করেছেন, দরকার হলে ধার করে এনেও যে প্রয়োজন বোধ হলে যে ধার করে এনেও ঘি খাও, অথবা হচ্ছে যেহেতু যে মারা যাওয়ার পরে তার আমি থাকছি না এখানে, সেখানে যে ঘি খেলে তো কোনো সমস্যা নেই। এই যে ধারণাগুলো এগুলো সম্ভবত মানে বৈদিক চর্চার এক ধরনের প্রোপাগান্ডার অংশ হতে পারে, এবং অথবা যেটা হতে পারে এক ধরনের ম্যাটাফরিক্যাল, মানে যে ম্যাটাফরিক্যাল মিনিং আছে না, যে যেটা হচ্ছে যে মানে উৎপাদন ব্যবস্থা এখানে সবচেয়ে প্রান্তে যে উৎপাদন ব্যবস্থা, যারা কৃষি কাজ করছে, মৎস্য মানে ধরছে, তারা যে জায়গায় এত পরিশ্রম করে যে জিনিসটা উৎপাদন করছে, তারা কিছু লোক যারা সমাজের উপরে থাকার কারণে মানে ব্রাহ্মণ যাদেরকে চিহ্নিত করছে, তারা কোনো ধরনের মানে পরিশ্রম না করার কারণে তারা যে মানে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে যে এই উৎপাদন ব্যবস্থার,
সেখানেই যে প্রশ্ন করার যে প্রবণতা এবং সেই উৎপাদন ব্যবস্থাকে একদম ভেঙে দেওয়ার যে প্রবণতা, সেটাই কিন্তু খুব স্পষ্ট এখানে। এবং সেইখানে ফলশ্রুতি হতে পারে যে এই বাক্যগুলো রেটরিক, মানে সেটা হচ্ছে ধার করা নিয়ে ঘি খাওয়ার অর্থ হচ্ছে যে তুমি যেহেতু পরলোক নেই, তুমি ওইখানে যে বুঝতেছেন ব্রাহ্মণদের যে বুঝতেছেন মহার্ঘ দেওয়ার দরকার নেই, কোনো যে মানে অথবা মন্দিরে যে প্রার্থনা করার দরকার নেই, অথবা যে উৎপাদিত ফসলে অংশবিশেষ দেওয়ার প্রয়োজন নেই। এই যে ধারণাগুলা এক ধরনের হয়তো যে উৎপাদন চেইনটা যেটা আছে, চেইন থেকে ওই যে ডিস্ট্রিবিউশন চেইনের, সেই ডিস্ট্রিবিউশন চেইন এক ধরনের ভাঙ্গার এক ধরনের প্রবণতা হতে পারে এবং এক ধরনের সাংস্কৃতিক প্রতিরোধ হতে পারে। কারণ এর মধ্যে যে মন্দির কেন্দ্রিক অথবা যে ব্রাহ্মণ কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা, যারা কোনো উৎপাদনের সাথে সংযুক্ত না হয়ে মানে সবচেয়ে উন্নত শ্রেণীর জীবনযাপন করে আসছে, তাদেরকে এক ধরনের প্রতিরোধের ভাষা হতে পারে আর কি। এবং মূলত রে ডেভিস তিনি অন্যতম খুব নাম করা এই এলাকার আর কি যে বুদ্ধিজম এবং হচ্ছে ইন্ডিয়ান ফিলসফির কাজ করেছেন। উনি মূলত মনে করেন সেটা হচ্ছে যে সম্ভবত চারবাক দর্শন আসলে ওই অর্থে যতটা না আমরা আজকালকে দর্শন ভেবে থাকি, কিছুক্ষণ পরে আমরা দেখবো আর কি যে অতটা দর্শন না, এটা সম্ভবত একজন বুঝতেছেন একজন প্রতিরোধের ভাষা অথবা ওয়ে অফ লিভিং। এবং সেখান থেকে ধারণা করা যেতে পারে এবং এটা একজন লোকজ যে অথবা লোকায়ত যে চিন্তা যে অর্থে বলা হয় থাকে যে সাধারণ লোকের ইহজগৎ সম্পর্কিত যে চিন্তা ভাবনা, এবং হচ্ছে যে নিশ্চিতভাবে বলা যেতে পারে এটা হচ্ছে যে উৎপাদনের একবারে প্রান্তের লোক এবং হচ্ছে মানে প্রান্তের প্রান্তও বলা যেতে পারে, একদম মার্জিন। এবং যে যাদেরকে আজকালকে বুঝতে পেরেছেন যে ওই দালিত বলা হয়ে থাকে না, এবং সেই দালিতও এরা হতে পারে আর কি যে এই ধরনের সমাজের লোকরাই যারা কি সমাজ থেকে সমাজের মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন কিন্তু আবার এসেনশিয়াল পার্ট সমাজের, মানে নীতি নির্ধারক না বুঝতেছেন সম্ভবত এই অংশেরই যে বুঝতে পারছেন যে প্রতিষ্ঠিত যে চিন্তা ভাবনার এগেনস্টে এক ধরনের দাঁড়ানো, সংস্কৃতির এগেনস্টে দাঁড়ানোর এক ধরনের প্রবণতার ভাষাই হয়তো বা এই ধরনের চারবাক দর্শন। এবং এই দর্শনটা আসলে যেটা হয়েছে বিভিন্ন শাখা এবং বিভিন্ন দিকে একদম প্রভাবিত হয়েছে অন্যান্য ধারার মধ্যে দিয়ে, সেটা একদম ছাত্র হয়তো বুদ্ধিজম পেতে পারি, জৈনিজমের পেতে পারি, যেহেতু তারা ওই যে ব্যাগকে প্রশ্নবিদ্ধ করে, কাপালিকদের মধ্যে সাংখ্যদের মধ্যে পেতে পারি, এবং এখানে তান্ত্রিকদের মধ্যে পাওয়া যেতে পারে। ওই জায়গা থেকে উনি বলেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে এই এলাকার অনার্যের একদম সাংস্কৃতিক অ্যাটিচিউড, দৃষ্টিভঙ্গি, মানে যে চারবাক বলে অথবা লোকায়ত দর্শন বলে আমরা যেটা বলি ওইটা ওই অর্থে দর্শন না, এটা হচ্ছে ওয়ে অফ লিভিং, প্রতিরোধের এক ধরনের ভাষা। এবং এটা আসলে রে ডেভিস মানে বলে থাকেন এবং আমার কাছে খানিকটা যুক্তিসঙ্গত মনে হয়েছে অনেকাংশে। কারণ হচ্ছে যে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করবো যে চারবাকের এই যে ফিলসফির যে সংকটগুলো, সেখানে আমরা দেখবো যে বুঝতে পারছেন এটা ওইভাবে আসলে ফিলসফি হয়ে দাঁড়ায়নি, বরং দাঁড়িয়েছে একদম প্রতিরোধের ভাষা, সাংস্কৃতিক প্রতিরোধের ভাষা হিসেবে। জি এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং 2 নম্বর হচ্ছে যে চিন্তার যে প্রক্রিয়াগুলো যেভাবে হওয়া দরকার আর কি, কারণ ব্রাহ্মসূত্রে যেভাবে এই যে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে অনেক বেশি রেটরিক দেয় নাকি যে একদম ফিলসফিক্যাল চিন্তার জায়গা থেকে আর কি। এখন এই যে মানে চারবাকদের যে দর্শন যেটা হচ্ছে মূলত মানে পুনরায় আমাদের কাছে আর কি যে পরিচিতি লাভ করে 1921 সালের দিকে, এবং এই চারবাক দর্শনের মানে মূলত ওই সময় পরবর্তী সময় থেকে একটা বিশাল আগ্রহ মানে তৈরি হয়। এবং যেটা হচ্ছে যে সর্বশেষ যে চারবাক আর কি যে মানে যে যারা চারবাকদের মানে বলা নিজেদেরকে চিহ্নিত করেছেন অথবা চারবাক চিন্তাধারা অথবা চর্চা করেছেন, বলা হয়ে থাকে সম্রাট আকবরের রাজ দরবারে মানে যারা বিভিন্ন ধরনের দর্শনের প্রতিনিধি ছিলেন, এর মধ্যে চারবাকদের একজন প্রতিনিধি একজন ছিলেন নাকি, সেটা সম্রাট আকবরের মানে পার্সোনাল বায়োগ্রাফারের লেখা থেকে পাওয়া যায়। এবং একই সাথে যেটা হয়েছে যে সম্রাট আকবর নাকি তাদেরকে পছন্দ করতেন, কারণ হচ্ছে যে তাদের চিন্তাধারা না অনেক বেশি প্র্যাগম্যাটিক ছিল, মানে বৈষয়িকতা প্রায়োগিক জায়গা থেকে, এবং যার প্রেক্ষিত থেকে যেটা হয়েছে যে মানে যে কূটনীতি এবং রাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে ওনাকে অনেকজন হেল্প করতো এই পুরো নীতি কথাগুলো। পরবর্তী সময় 1921 সালে আমাদের ওই যে ব্রহ্মসূত্রের মাধ্যমে রিইন্ট্রোডিউস হয় আর কি যে এই পুরো চিন্তাগুলো, সেখানে কয়েকটা ডাইমেনশন পায় আর কি। এই ডাইমেনশনগুলো পাওয়ার একটা মাত্রা যেটা ছিল সেটা মূলত যেটা হচ্ছে যে ওই আমরা বললাম যে সুরেন্দ্রনাথ দত্ত, যারা কি মূলত ভাবছেন যে এটা এই এলাকার চিন্তার অংশই না, কারণ তারা ভেবে থাকেন সেটা হচ্ছে মূলত আমাদের এই এলাকার চিন্তার ঐতিহ্য হচ্ছে এক ধরনের সকল যেটা হচ্ছে যে আধ্যাত্মিক, আমি ভাববাদই বলবো না, কারণ ভাববাদ হচ্ছে ওয়েস্টার্ন ডাইকোটমি, আমাদের এইখানে বস্তুবাদ ভাববাদ ওইবার আসলে বলাটা সমীচীন হবে না, একজন আধ্যাত্মিক টোন আছে আর কি। এবং ওনারা প্রচেষ্টা করেছেন যে পুরো এই এলাকার ফিলসফিকে একদম আধ্যাত্মিক দিতে, যার ফলে এই এলাকার ফিলসফি একটা বড় অংশ কেটে ফেলেছেন, যেটা আমরা আসলে 4th লেকচারের দীর্ঘ আলোচনার বিষয়বস্তু। আবার অন্যদিকে যারা মনে করেন যে দেবীপ্রসাদরা, ওনাদের একজন পলিটিক্যাল উদ্দেশ্য ছিল, চিন্তা ভাবনা ছিল, এবং যার ফলে বুঝতেছেন ওনারা চারবাক দর্শনটাকে একজন রিইন্ট্রোডিউস করেছেন, যা একজনের এখানকার সংস্কৃতি এবং রাজনীতির অদ্ভুত একজনের সম্পর্কের জায়গা তৈরি হয়েছে। এখন এই যে সম্পর্কের যে জায়গাগুলো,
এবং কি কারণে হয়েছে সেটা হচ্ছে যে আমাদের গত শতাব্দীর গোড়ার দিকে যে সময় এই এলাকায় মার্কসিজম একটা বিকাশ লাভ করছে, তখন একটা প্রথম দিকে যে সংকট হয়েছিল সেটা হচ্ছে যে এই এলাকার চিন্তার সাথে অথবা ঐতিহ্যের সাথে তার সম্পর্ক একদম খুঁজে বের করা। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো চিন্তায় কিন্তু যে কোনো মাটিতে আসলে কিন্তু গ্রহণযোগ্যতা পায় না, তার একজন মাটির সাথে সম্পর্ক স্থাপন করা কিন্তু গুরুত্বপূর্ণ একটা থাকে। যার ফলশ্রুতিতে যেটা ছিল যে আপনারা যদি দেখেন যে মস্কোতে যে 20-এর দশকে 30-এর দশকে প্রচুর প্রথম দিকে লেখা হতো হচ্ছে বুদ্ধিজম নিয়ে, বুদ্ধিস্ট দর্শন নিয়ে। কারণ ওই সময় ভাবা হতো কি জানেন, বুদ্ধ দর্শনের যে চতুষ্কোটি বলে আমরা যেটা গত লেকচারে বলছিলাম, যেটা আগামী লেকচারে ব্যাপকভাবে আলোচনা হবে, সেটার সাথে ডায়ালেকটিক্সের একদম সম্পর্কের জায়গা আছে। কারণ প্রতিষ্ঠিত চিন্তায় হ্যাঁ এবং নার মধ্যবর্তী কোনো স্থান নেই, কিন্তু সে ডায়ালেকটিক্স, মার্কসীয় ডায়ালেকটিক্স বলুন বা হেগেলিয়ান ডায়ালেকটিক্সের মধ্যে কিন্তু থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস হচ্ছে মধ্যবর্তী কিন্তু একটা জায়গা, সিনথেসিস, তাই না, মিলনের মধ্যে দিয়ে। সেইখান থেকে বুঝতে পেরেছেন যেটা হচ্ছে যে বুদ্ধিস্ট চিন্তা ভাবনাগুলো বুঝতেন ব্যাপকভাবে বুঝতেছেন যে রাশিয়ান ভাষা যেরকম অনুদিত হয়েছে, এবং হচ্ছে যে মার্কসিজমের সাথে একদম সম্পর্ক এবং ডায়ালেকটিক্সের সাথে সম্পর্ক নিয়ে বিশাল যে অনেকগুলো বইও লেখা আছে। যেমন মনে করেন যে স্ট্যাচোভস্কি 2 খণ্ডের বিশাল বুদ্ধিস্ট লজিকের উপর বই লিখেছেন 20-এর দশক 1925 সালের দিকে। কিন্তু যে সময় চারবাগদের এই তথ্যটা পরিচিত হলো, তখন যেটা হলো বুঝতে পেরেছেন যে একটা শিফট ঘটে তথ্য ইন্টারেস্টের। সেটা হচ্ছে কি যে ওই সময় এই এলাকার চিন্তার সাথে যে বস্তুবাদী একজন চিন্তা আছে, এবং সেই চিন্তাটা হচ্ছে যে এই এলাকারই চিন্তা, এবং সেটা বুঝতে পেরেছে যে দেখানোর জন্য তখন বুঝেছেন মার্কসীয় বস্তুবাদের সাথে চারবাগ বস্তুবাদের একটা সম্পর্ক দেখানো হয়, এবং তার মধ্যে দিয়ে এই ধরনের একজনের রাজনৈতিক একজনের বন্ধন খোঁজার একজনের প্রচেষ্টা ছিল, যেটা কি দেবপ্রসাদ চট্টোপাধ্যায়ের অন্যতম ভিত্তি, এবং যা ওই সময়কার অনেক বুদ্ধিজীবীদের কিন্তু গভীরভাবে প্রভাবিত করেছে। এবং যার ফলশ্রুতিতে যেটা হয়েছে যে চারবাগরে এজ এ দর্শন হিসেবে চিন্তার মধ্যে দিয়ে যে যেই জায়গায় পৌঁছানোর কথা সেখানে পৌঁছয় নেই। তার আমি কিছু নজির কি আপনাদের কাছে এখনই হাজির করবো আর কি। যেমন মনে করুন চারবাগরে যে সব বলছে যে অনুমান আসলে যে নির্ভর করা কোনো জ্ঞানের মাধ্যম না, কারণ হচ্ছে যে দেখা গেছে যে এমন কিছু জায়গা আছে যে যেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই, কিন্তু এইটাও কি অনুমান না, যে যে অনুমান সম্পর্কে যে অনুমানটা করা হলো সেটাও তো অনুমান ভিত্তিক। সেটা হচ্ছে যে ধোঁয়া থেকে যে একটা উদাহরণ থেকে আমি সার্বিকভাবে বলছি যে অনুমান একবারেই জ্ঞানের মাধ্যম না। এখানে কিন্তু কি করেছি, আমি একদম অনুমান সম্পর্কিত একজন অনুমান করছি না, তার হচ্ছে যে চারবাগদের চিন্তার মধ্যেও কিন্তু একজন অনুমানের সিড আছে। অথবা যেমন মনে করুন যে আমি প্রত্যয়িত জীবনে বুঝতে পারছেন যে আম বলে যে বুঝতে পেরেছেন আমের যে একজন জেনারেলাইজ আইডিয়া আছে না, এটা কিন্তু একজন অনুমান জেনারেলাইজ, বিভিন্ন আম কিন্তু বিভিন্ন ধরনের, সেখান থেকে আমি একটা জেনারেলাইজ আইডিয়াস পৌঁছাচ্ছি, সেটা তো আমাদের প্রত্যয়িত জীবনেরই অংশ না। কিন্তু সেখানে বুঝতে পেরেছেন যে এই যে সেখানে একজন অনুমানের একজন ব্যবহার আছে সেটা। অথবা ধরুন যে অন্যের মন আছে, যেমন আমাদের এখানে যারা আছেন আমরা সবাই যে আমাদের যে মন আছে সেই মন তো আমি প্রত্যক্ষ করি না, প্রত্যক্ষ মাধ্যমে কিন্তু তারা দেখেন না, কিন্তু হচ্ছে বুঝতে পারছেন যে এই যে মন আছে যারা চারবাগকে স্বীকারও করেন নাকি চৈতন্য আছে বুঝতে পারছেন, কিন্তু যে এই মন যে আছে সেটা আমি প্রমাণ করবো কিভাবে, প্রমাণ করা হয় বুঝতে পারছেন যে ধরুন সংবেদনের মাধ্যমে যে সময় আমি এটা বল ছুড়ে দিলে আপনি রেসপন্স করছেন, এর মধ্যে দিয়ে আমি ধরে নিই যে বুঝতে পারছেন যে আমার মন আছে বলে আমি রেসপন্স করছি আর কি সচেতন। এখান থেকে ধারণা করা বিহেভিয়ারিস্ট যেরকম বলে থাকেন যে একজনের মনের অস্তিত্ব আছে, কিন্তু চারবাগটা যেটা করছে কি জানেন, এই যে মনের ধারণা যেগুলো অনুমান অথবা জেনারেলাইজ যে ধারণাগুলো এগুলো অনুমান ভিত্তিক, অথবা যে অনুমান সম্পর্কিত যে আমাদের সেটাও কিন্তু অনুমান ভিত্তিক। কিন্তু এই এত অনুমান ভিত্তিক হওয়ার পরেও কিন্তু বুঝতে পেরেছেন ওনারা অনুমানকে কিন্তু স্বীকার করছেন না, যেটা কি যে আমাদের সমকালীন গবেষকদের মধ্যে যেটা ধরা পড়েছে আর কি। আসলে চারবাগদের এই চিন্তাটা কিন্তু সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছিল। এবং যেমন মনে করুন যারা আসলে আমরা ওই যে ব্রহ্মসূত্রকে ধরে শুধু চারবাগটা ব্যাখ্যা করি, তো পরবর্তী সময় যে চারবাগদের বিকাশ হয়েছে না সেটা আসলে আমরা অনেকে অ্যাড্রেস করি না। যেমন হচ্ছে যে শান্তরক্ষীতে পুলন্দর নামে বুঝতে পেরেছেন যে যে ব্যক্তি যিনি একজন চারবাগ নিজেকে পরিচিত করেন, এবং শান্তরক্ষী নিজেও চারবাগ বলছেন, উনি কিন্তু অনুমানকে বুঝতে পেরেছেন যে জ্ঞানের একজন মাধ্যম মনে করছেন, যিনি হচ্ছেন 7ম শতাব্দীর একজন চারবাগ। এবং এরকম আরো অনেক চারবাগের খবর পাওয়া যায় যারা হচ্ছে মূলত অনুমানটা একটু করা যায়, অনুমানটা যুক্তি নির্ভর অনুমান বা যুক্তি নির্ভর অনুমান না, এই ধরনের এখন ধোঁয়ার সাথে আগুনের একটা সম্পর্ক একটা আছে। এখন আগুন ছাড়া কি অন্য কোনো প্রক্রিয়া কি ধোঁয়া হতে পারে, তাতে এক ধরনের প্রমাণ। আমরা বিজ্ঞান তো অনেক কিছু ধরেন বলেন মঙ্গল গ্রহে পানি খুঁজতেছি, এখন পানি দেখা দিয়ে তো তারা অনুমান করতে পানি আছে, এখন এটা তো একেবারে সাইন্টিফিক, একটা আমরা বিজ্ঞান বলে এটাই করতেছি। এখন অনুমানটা যুক্তি নির্ভর কিনা কতটুকু বা বস্তু নির্ভর কিনা এটা নিয়ে একটু সেটা হচ্ছে যে মূলত যে অনুমান শব্দটা আসলে কি ইংরেজি করা যেতে পারে, যে ইনফারেন্স নাকি আর্গুমেন্ট। ইনফারেন্স আমি একজন অনুমান করি যে, কিন্তু হচ্ছে যে আর্গুমেন্ট একজন আমার যৌক্তিক অবয়ব আর কি। এখন যুক্তি শব্দের না ব্যবহার আমাদের এই এলাকায় কোনো সুদীর্ঘ ইতিহাস খুঁজে পাওয়া যায় না।
যুক্তি মূলত যে ইংলিশ যে আর্গুমেন্ট আছে না, সেই আর্গুমেন্টারই একজন অনুবাদ এখানে। কিন্তু হচ্ছে যেসব একটা সুদীর্ঘ ইতিহাস আছে সেটা হচ্ছে অনুমান, এবং যার ব্যবহার এবং হচ্ছে যে অ্যাটিচিউড হচ্ছে যুক্তির মতো, সেটা হচ্ছে অনুমান। তার মানে হচ্ছে যে পাশ্চাত্যে আমরা যাকে যুক্তি বলছি এখানে আসলে অনুমানই তা, এবং হচ্ছে পাশ্চাত্যের যুক্তির মধ্যেও কিন্তু অনুমান আছে। যেমন মনে করুন পাশ্চাত্যের দুটো অনুমানের মানে যেমন ইন্ডাকটিভ অনুমান, ইন্ডাকটিভ যেটা হচ্ছে আমি কিছু স্যাম্পল থেকে সার্বিক জায়গায় যাচ্ছি, তাই না? যে মানে বাংলাদেশে অনেকগুলো কাক কালো দেখে মানে আমি বলছি যে বাংলাদেশে সব কাক কালো, এই যে সার্বিকে যে যাচ্ছে এটা কিন্তু অনুমান করছি না এক ধরনের জাম্প মারার মধ্যে দিয়ে। আবার হচ্ছে ডিডাকশনেও কিন্তু একজন অনুমান আছে। যেমন মনে করুন আমার বয়স 30 উদাহরণস্বরূপ আর কি, এবং হচ্ছে আমি প্রত্যেকদিন 8 ঘন্টা ঘুমাই। সেখান থেকে বুঝতে পারছেন যে আমরা আপাতত মনে করি কি জানি ডিডাকটিভ নলেজ নতুন জ্ঞান আসলে দেয় না, কিন্তু অনেক সময় দিতেও পারে। যেমন মনে করুন যে আমি সেখান থেকে হয়তো বুঝতে পারছেন কোনো একদিন সকালে আবিষ্কার করলাম আমার জীবনে 10 বছর আমি ঘুমিয়ে কাটিয়েছি। কারণ হচ্ছে যেহেতু 24 ঘন্টা একদিন 8 ঘন্টা ঘুমাই, তার মধ্যে 3 ভাগের 1 অংশ ঘুমাই, সেখান থেকে আমি 30 বছর বয়স হলে 10 ঘন্টা। তার মানে ডিডাকশনে কিন্তু আমার একজন নতুন জ্ঞান দিতে পারে উইথিন দ্যাট জ্ঞানের মধ্যে আর কি। সেটা একজন অনুমান হিসাবে অনেক সময় ব্যবহৃত হয়। তো ভারতবর্ষে এই অনুমানটা খানিকটা বুঝতে পারছেন সেই অনুমান থেকে খানিকটা পাওয়ারফুল টুলস হিসাবে কাজ করে। একই সাথে যুক্তি আরোহ এবং অবরোহ দুইটা একজন মিশ্রণের জায়গা, এবং সেটা হচ্ছে যে আমি স্বাভাবিকভাবে যে প্রত্যেক যে অভিজ্ঞতাটা পাই সেই অভিজ্ঞতাকে দেখে মানে যে অন্য কোনো অভিজ্ঞতা মানে যে নির্ধারণ করা অথবা আমার যে জ্ঞান আছে সেই জ্ঞানকে ভিত্তি করে নতুন কোনো জ্ঞানের যে অনুমান করার যে প্রবণতা সেটাকে অনুমান বলা হয়ে থাকে। এবং এই অনুমানটা এক ধরনের ম্যাটেরিয়াল কিনা না এটা খুব সঙ্গত কারণে খুব মানে আগেরই প্রশ্ন, সেটা হচ্ছে যে যেমন মনে করেন যে শব্দ এবং হতো বা আগুন এবং ধোঁয়ার সম্পর্কটা কি ম্যাটেরিয়াল সম্পর্ক না কার্যকারণের। ভারতবর্ষে কোথাও আসলে এটাকে কোনো ম্যাটেরিয়াল মানে হিসাবে দেখা হয়নি, সবসময় দেখা হচ্ছে একদম যৌক্তিক সম্পর্ক, যার কারণে এদের মধ্যে কার্যকারণের কোনো সম্পর্ক খোঁজার প্রচেষ্টা করা হয়নি, বরং খোঁজা হয়েছে বুঝতে পেরেছেন একদম যৌক্তিক সম্পর্কের জায়গা। তো সেই প্রেক্ষিত থেকে আসলে একজন ম্যাটেরিয়াল যে সম্পর্কটা যেটা মানে কজালিটি নিয়ে কিন্তু চারবাকদের নিজেদের প্রশ্ন আসে, এবং চারবাকরা নিজেরাও কজালিটিতে বিশ্বাস করেন নাকি, সেটা আমি আলোচনা আসলে ওইভাবে আসিনি। তো ওই অনুমান কিন্তু তারই এক ধরনের সাবভার্স রূপ, কিন্তু হচ্ছে একদম যৌক্তিক সম্পর্কটা, এবং যেটা আসলে ওই প্রেক্ষাপট থেকে ওনারা মনে করে নাকি যে মানে অনুমানটা কি যে গ্রহণযোগ্য যে না। তো আমি যেখানে ছিলাম আমি মূলত ওই যে মানে অনুমানকে স্বীকার করে নিয়েছেন জি পুনন্দরদের যে নাম যে বলছিলাম। এখন পুনন্দর যেটা করেছিলেন সেটা হচ্ছে যে ওনারা কিন্তু সবসময় শঙ্কিত, সেটা হচ্ছে যে এই অনুমানের মাধ্যমে কিন্তু বৈশাসিকরা যেরকম ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেছেন পরকালে খুবই, যার কারণে ওনারা বলছেন যে অনুমান অতীত সম্পর্কিত অনুমান বৈধ, ভবিষ্যৎ সম্পর্কিত অনুমান না। যার ফলে বুঝতে পারছেন যে অনুমান যেটা কি যে মানে পরজন্ম আছে সেই অনুমানটাকে উনি কেটে দিচ্ছেন, বলছেন যে অতীত সম্পর্কিত যা ঘটে গেছে সেটা বৈধ, আবার যেটা ভবিষ্যৎ সম্পর্কিত সেটা বৈধ না। এরকম ওনারা অনেক ডিমার্কেশন করেছেন এবং ক্যাটাগরাইজেশন করেছেন। কিন্তু এই যে অনুমানকে মানে যে কেন জ্ঞানের মাধ্যম হিসাবে মানে গ্রহণ করে পুরা চারবাক দর্শনকে একদম দার্শনিক রূপ দেওয়া হলো না, অথবা দেবপ্রসাদ দেয় ওনাদের কেন করলেন না দেবপ্রসাদটা, তার একটা কারণ ছিল ওয়েস্টে এই রিজন অথবা অনুমানের ডাইকোটমিটা খুব ভিন্ন, এবং যেটা গভীরভাবে প্রভাবিত করেছে ওনাদের এখানকার বাস্তবতা সিদ্ধান্ত নিতে। ওয়েস্টে যেমন সে হেগেল যে সময় বলেন না যে মানে হোয়াট ইজ রেশনাল দ্যাট ইজ রিয়েল এবং রিয়েল ইজ রেশনাল, মানে যে রিয়েল যেটা সেটাই রেশনাল যেটা সেটাই রিয়েল। এই যে ওয়েস্টের যে ভাববারটা যার সূত্র এবং ভিত্তি মূলত হচ্ছে বুঝতে পারছেন যে রিজন দিয়ে, যৌক্তিকতা দিয়ে, এবং রিজন দিয়ে একজনের মানে ট্রান্সলেট করা হয় বাস্তবতাকে, এবং একজনের ভাববারকে কী করা হয়। ওনাদের যে ভয়টা ছিল, এবং যেখানে বুঝতে পারছেন যে যেহেতু মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে সবসময় ভাববারকে এক ধরনের মানে নেগেটিভলি দেখা হয়েছে, এবং একই সাথে দেখা হয়েছে বুঝতে পারছেন যে যুক্তির এই ব্যবহার অথবা রেশনালিটিটাকে, সেই প্রেক্ষিত থেকে ওনারা ভেবেছেন এইখানে চারবাকদের যদি অনুমান মানে বুঝতে পারছেন যে বৈধতা দেয়, তাহলে তার বাস্তববাদে অথবা বস্তুবাদী বলে যে আমি যেটার যে ইনিশিয়াল যে অংশটা হচ্ছে সেখান থেকে সরে পড়তে পারে, যার প্রেক্ষিত থেকে ওনারা অনেকাংশে বুঝতে পেরেছেন চারবাকদের যে পরবর্তী সময়কার চারবাকদের যে মানে যে অনুমানকে একটা অংশ হিসাবে অথবা অনুমানের অংশ হিসাবে গ্রহণ করে যে চিন্তার যে বিবর্তন যে প্রচেষ্টা ছিল সেটা অনেকটাই বুঝতেছেন ওনারা একজন অনাগ্রহ করেছেন, এবং যার ফলশ্রুতিতে এই পুরো সিস্টেমটা আসলে ওইভাবে ডেভেলপড হয়নি। তাহলে খুব সহজে কিন্তু এটাকে একদম সিস্টেম আকারে ডেভেলপ করা যেতে পারতো আর কি। এবং এটাই আসলে আর কি যে আজকের আমি যে চারবাক সম্পর্কে এবং যে আলোচনাগুলো করতে যাচ্ছিলাম সেটা আর কি, যে আমি যদি একটু রিক্যাপ করি সেটা হচ্ছে যে মূলত যে চারবাকদের নিয়ে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এরা এই মাটির কিনা না, কিন্তু আমরা মোটামুটি তথ্যপাত্র এবং ঐতিহাসিকভাবে দেখি যে এরা মূলত এই মাটিরই আর কি। কনফিউশনটা তৈরি হয়েছিল যে এই অসুর শব্দটা নিয়ে, কিন্তু সেখানে লুকায়ত বলা হচ্ছে, তারপর হচ্ছে যে মানে চণ্ডালও বলা হচ্ছে, চণ্ডাল তো ক্লিয়ারলি এখানে আউটকাস্ট যাদেরকে এদেরকে আর কি। এবং এই
মানে যে চারবাগ দর্শন যারা মূলত আর কি যে মানে এই এলাকার মানে প্রান্তিক জনগোষ্ঠী যারা হয়তো শ্রমের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি, কিন্তু একই সাথে যেটা হয়েছে যে তারা মানে যে শ্রমের মানে অন্য সমাজের অন্য যে অংশটা ক্লাস শ্রেণী যারা কি যে ওই পরিশ্রমটা না করে ওই মানে ভোগটা করছেন, তার বিরুদ্ধে একজন সাংস্কৃতিক প্রতিরোধের জায়গা থেকে এই চিন্তাগুলো আর কি। 2 নম্বর হচ্ছে যে চারবাগদের সম্পর্কে আমরা যে বুঝতে পেরেছেন অনুমান অথবা যে চারবাগ অধিবিদ্যা এবং জ্ঞানতত্ত্ব এবং যে যুক্তিগুলো উপস্থাপনা করা হয়ে থাকে তা কিন্তু আমাদের একজন সমকালীন চিন্তা ভাবনার একটা গভীরভাবে প্রভাবিত আছে, এবং যেটা স্বাভাবিক। এবং সেটার কারণে কি হচ্ছে যে এই সময় যে চারবাগটা একদম সিস্টেমেটিক আগে যে দর্শন করে তোলা অথবা সমকালীন করে তোলার এই প্রবণতা বিভিন্নভাবে কি বিপর্যস্ত হয়েছে, এটাই আসলে ছিল আমার মানে অন্যতম উদ্দেশ্য আর কি যে এই আলোচনা যেখানে কি যে ধরা রাখি। আপনার যদি প্রশ্ন থাকে তাহলে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারি। আমরা একটা আলোচনা শুনবো এখন। এই আলোচনা যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আমরা শেষ চারবাগ দর্শনের শুরুটা কখন থেকে শুরু? আচ্ছা, এই আলোচনাটা শুরু করেছিলাম মনে একটু লেটে আসছে নাকি, তারপরে আমি সূত্র ধরে বলছি কি, সেটা হচ্ছে যে রাধাকৃষ্ণ সর্বপালী এবং হচ্ছে যে রাধাকৃষ্ণ সর্বপালী এবং সুরেন্দ্রনাথ অনেকেই মনে করতেন সেটা আনুমানিক 6ষ্ঠ শতাব্দীর দিকে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর দিকে, মহাবীর এবং গৌতম বুদ্ধের জন্মের কিছুদিন আগে। কিন্তু হচ্ছে যে আমরা যে তথ্যপত্র পাই সেটা যেমন হচ্ছে ঋগ্বেদে তার নজির পাওয়া যায় কি। ঋগ্বেদটা মূলত আজকালকের মানে ডেটিং অনুসারে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে খ্রিস্টপূর্ব 2500 থেকে 1500 BC। তো সেখান থেকে অনুমান করা যেতে পারে মূলত যে যেহেতু ঋগ্বেদের উপরে বুঝতেছেন যে ব্রহ্ম মানে লৌকব্রহ্মর যে নাম বলা হচ্ছে এবং যে লৌক বৃহস্পতির যে নাম বলা হচ্ছে এবং যে বৃহস্পতির সাথে আমরা বলছি যে চারবাগদের মূল ভিত্তির জায়গাটা, সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি হয়তো বা 15th century BC-র আগে, 18th century 2000 এইসব সময়কালীন। বাট ঋগ্বেদের রচনার শুরুর দিকে না, কিন্তু একটু খানিকটা পরবর্তী সময় কি এই মার্চের দিকে। এবং সম্ভবত খুব স্বাভাবিক একটা প্রশ্ন খুব সহজেই জানতে পারে, সেটা হচ্ছে যে আমরা জানি যে ঋগ্বেদ আশার পত্র রচিত হয়েছে। চারবাগদের যে অংশটা, যেই অংশে অ্যাড্রেস করা হচ্ছে আর কি মূলত, যে সেই অংশটা কি যে এই অংশে লিখিত নাকি এর আগে। তো গবেষকরা অনেকেই যারা মনে করেন সেটা হচ্ছে যে যে জিওগ্রাফির যে ডেসক্রিপশন এর আগে ঋগ্বেদে দেওয়া শুরু হয়েছে সেটা হচ্ছে এই মাটির, সেখান থেকে ধারণা করা হয়েছে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে এই মাটিরই মানে অনার্য অসুর চণ্ডর যাদেরকেই বলা হোক না কেন, সেই চণ্ডালদের একই যে চিন্তাটাই হচ্ছে মূলত এই চারবাগদের আর কি। এবং বিটুইন ধরুন আর কি যে 1500 BC থেকে 2000 BC টেন্টেটিভ, যেহেতু আমাদের বেদের সময়কালে আজকালকে পরিবর্তিত হয়েছে আর কি। আগে ভাবা হতো যে বেদের রচনাকাল হচ্ছে যে মূলত 15th century থেকে মানে এই সময়কাল, এখন যেহেতু ভাবা হয় যে 2500 বছর আর কি আরও আগে আসছে, সেই প্রেক্ষিত থেকে সময়কালটা একটু চেঞ্জ হয়েছে আর কি। আরেকটা কথা দেখা যায় যে অনেক শ্লোক পরবর্তীতে রচনা হয়েছে কিন্তু ঋগ্বেদ বা বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন যজ্ঞের কোনো পূর্ণ নেই, মানে তারপর হলো কোনো পরকাল নেই, এরকম একটা শ্লোক আছে। এই শ্লোকটা কোন সময়? আবার একটু শ্লোকটা বলবেন কি? যজ্ঞের কোনো পূর্ণ নেই আর পরকালও নেই, এরকম একটা। এটা হচ্ছে যে 8th century BC-র আগে। এটা হচ্ছে যে এই রেটিংটা করা হয় থাকে সু হ্যামিল্টন নামে একজন, যেটা বলছেন যে বৈদিক সাহিত্যের প্রথম দিকে যেটা হচ্ছে যে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই বৈদিক চিন্তার মধ্যে একজন বস্তুবাদী চিন্তার একজন সিল আছে। সেখানে ইন্দ্রের আরাধনা করা হতো এই কারণে না যে পরলোকে আমি কোনো ভালো জীব হয়ে জন্মাই, সেটা না। এখানে মানে আরাধনা করা হতো যে কসমিক হারমোনির জন্য আর কি, যে সময় মতো সিজন মতো যেন বর্ষা হয়, বৃষ্টি হয়, যাতে ফসল উৎপাদনের সহায়তা হতো। যার প্রেক্ষিত থেকে বুঝতে পেরেছেন যে ওই সময় এই আত্মার ধারণা পরলোকের ধারণা ছিল না, ধারণা করা হয়ে থাকে সেটা সম্ভবত 8th century BC মানে উপনিষদের শেষের দিক থেকে আর কি, যে এই ধারণাটা মানে উপস্থাপিত হয় আর কি। তো আপনার যে এই যে শ্লোকটা সেটা হচ্ছে যে কোনো স্কলার হয়তো এইভাবে ব্যাখ্যা করবেন যে সেটা হচ্ছে হয়তো 8th century BC-র আগে আর কি শ্লোক আর কি। মানে হচ্ছে যে এইখানে একটা শিফট হয়েছে হয়তো মানে যে এই চিন্তা এবং ভাবনা রাখি, এবং সেটা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে গত লেকচারে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আর্যনাদের সাংস্কৃতিক সংঘাতের কারণেই আর কি এই নতুন কিছু চিন্তা ভাবনা এবং এসে হাজির হয় আমাদের এই এলাকায় আর কি, এই যে পুনর্জন্ম ধারণা আত্মার জন্ম, এবং যেটা মূলত থাকে যে 8th century BC সময়কাল আর কি। এবং আরেকটা বিষয়টা হচ্ছে যে এত বিশাল স্পেকট্রাম জুড়ে বুঝতে পেরেছেন এই যে বেদ রচিত হয়েছে এবং এত লোকের
মানে হাত ধরে আর কি, অথবা মানে যে মুখ ধরে আর কি, যার ফলে কিন্তু এখানে সবসময় এক ধরনের ইনকনসিস্টেন্সি থাকার তো সম্ভাবনা থাকে আর কি। বাট আপনার এই বাক্য ট্রেনটা দেখে মনে হচ্ছে সম্ভবত 8th সেঞ্চুরি বিসির আগের আর কি। মহাভারতটা কবে নাগাদ শেষ? মহাভারত কবে নাগাদ শেষ হয়? মানে মহাভারতের রেঞ্জটা কবে, মহাভারতের লাস্ট এন্ট্রিটা কবে নাগাদ ছিল সেটা হচ্ছে যে ওই আমি প্রথমে ভেবেছিলাম যে বিকেল আল আছেন না, মানে আর্কিওলজিস্ট, যে খুব নাম করা, আমার চতুর্থ বক্তৃতা আছে এইসব বিষয় খুব গভীরভাবে আসবে আর কি, ভারতীয় ন্যাশনালিজমের সাথে যে এইসব বিষয়গুলো সম্পর্ক। বাট আগে বলে রাখি, সেটা হচ্ছে যে বিকেলাল যেটা করেছিলেন মহাভারতে, যে বুঝতে পারছেন যে ঐতিহাসিক যে লোকেশনগুলো কথা বলা হয়েছে সেইটা যে বাস্তব এবং এটা যে ইতিহাসের অংশ, সেটার এক ধরনের উনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং বিভিন্ন জায়গায় যে ক্লেরি যে মানে যে পাত্রগুলো আছে, পাত্রের মধ্যে যে মানে এবং হচ্ছে যে বন্যা হয়েছিল মহাভারতে, যে এই বন্যাগুলোর দেখে উনি একজন ডেটিং করেছেন। কিন্তু যে সাধারণত রবীন্দ্রনাথ ঘোষ অথবা রাধাকৃষ্ণন এনারা ভেবে থাকেন, ধারণা করা হয়ে থাকে আনুমানিক 4th সেঞ্চুরি থেকে 2nd সেঞ্চুরি, এই সময় মহাভারত এবং রামায়ণের রচনা হয়েছে। এবং এই 4th সেঞ্চুরি থেকে 2nd সেঞ্চুরি 600 বছরে প্রায় 800টা ভেরিয়েশনের মহাভারত এবং রামায়ণ পাওয়া যেত আর কি। পরবর্তী সময় আমরা একটা আজকালকে পাই আর কি, আরও অনেক ধরনের মানে ভেরিয়েশন আছে আর কি। তো এই সময় স্পেকট্রামের মধ্যেই আর কি, এবং ঘটনাটা হয়তো এই স্পেকট্রামের মধ্যে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর অন্য কারো কোনো প্রশ্ন থাকলে বাংলার, তবে আমি একটু বলি যে ওই সম্ভবত আপনি যদি বিকেলালের লেখাগুলো একটু দেখেন আর কি, যেহেতু উনি একজন আর্কিওলজিস্ট, আপনি ওনার এক ধরনের খুব সিস্টেমেটিক স্টাডি আছে, আপনি দেখতে পারেন আর কি যে বিকেলালের লেখাগুলো। চারপাক দর্শনের জন্য আমার এই টান খুঁজে দরকার। একটা বিষয়, শঙ্করাচার্য ভগবত গীতাটা, গীতাটা মহাভারতের ভিতরে ছিল এলোমেলোভাবে, পরবর্তীতে 700 শতকে খ্রিস্টের জন্মে, তারপরে গীতাটা নূতন ভার্সন এডিট করা হয়। এইটা সম্পর্কে একটু বলবেন? এটা মানে ধারণা করা হয়ে থাকে যেটা হচ্ছে যে মহাভারত এবং রামায়ণ, যেটা খুব স্বাভাবিক, গীতাটা তো তারই অংশ বিশেষ, গীতাটারও স্পেকট্রামটা একই ধরা হয়ে থাকে। কিন্তু আমি কিন্তু আপনার কাছ থেকে প্রথম শুনলাম যে 7th সেঞ্চুরিতে এটা যে শঙ্করাচার্য করেছেন, আমি এটা জানতাম না, আপনার কাছ থেকে প্রথম শুনলাম আর কি। আমি জানলাম যে আচ্ছা, ওই ট্রান্সফরমেশনটা সবসময় হচ্ছে, মানে এটা অনেকটা বুঝতে পেরেছেন। যেমন মনে করেন যে প্রত্যেক জেনারেশনের মহাভারতের যে বুঝতে পারছেন ওই যে মানে সিকোয়েন্স অথবা যে সিকুয়াল বানানো হয় না, যে নাটক, সেটা যেরকম প্রত্যেক জেনারেশনের পরিবর্তন হয় তার সময়ের সাথে সাথে, টেকনোলজির সাথে, যে ওটা কিন্তু সংকলিত হয়েছে সম্ভবত 2nd সেঞ্চুরির দিকে আর কি। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানি যে 2nd সেঞ্চুরির দিকে, বাট আপনার যেহেতু মানে সোর্স বলছেন সপ্তম শতাব্দীতে শঙ্করাচার্য আসার পরে রাজপুত্র যখন আসে, এর আগে তো বিক্রম দৈত্য এরা ক্ষমতা, তারপরে রাজপুত্র আসে, সব জাতিরা, এই রাজপুত্র এবং শঙ্করাচার্য এরা মিলে একটা হিন্দুত্ববাদী একটা প্রোডাক্ট সৃষ্টি করার চেষ্টা করে। এবং গীতাটার আপডেট ভার্সনটা, গীতা আগে অনেক কম শ্লোক ছিল, তারপরে এটা 700 শ্লোকে। আপনি যেটা হয়েছে, যেমন মনে করুন যে শঙ্করাচার্যের মানে মূলত একটু আগে যেটা বলছিলাম যে আপনি যেহেতু চারবাগদের সাথে মহাভারত সম্পর্কে আমি প্রথমেই বলেছিলাম, আপনি হয়তো লেটে আসছিলেন যে হস্তিনাপুরে যে সময় যুধিষ্ঠির এবং তার ভ্রাতারা মহাযুদ্ধ শেষে ফিরে আসছিলেন, তখন তার ভ্রাতাদের এবং ওনার মৃত্যুই হয় কিন্তু একজন চারবাগ নামের একজন রাক্ষসের হাতে বলা হয়। সেখান থেকে চারবাগ শব্দটা মহাভারতে পাওয়া যায়। কিন্তু আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে শঙ্করাচার্যের এবং মানে যে সময়কার, এটা শঙ্করাচার্য যেটা করেছেন যে ব্রহ্মসূত্র নামে বুঝতে পেরেছেন, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ মানে একটা টেক্সট আর কি, এবং হচ্ছে যে উপনিষদের একদম সিস্টেমেটিক ব্যাখ্যা দিয়েছেন, এবং যেটাকে আমরা আসলে বেদান্ত দর্শন হিসাবে আজকালকে যেটা চিহ্নিত করা হয়ে থাকে আর কি। এবং এই বেদান্ত এবং যা পরবর্তী সময় দ্বৈত অদ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ আর কি বুঝতে পেরেছেন, যে এই যে রামানুজ মাধবের হাত ধরে, নিমাইয়ের হাত ধরে যে শ্রী চৈতন্য পর্যন্ত হয়ে যে আমাদের এই মাটিতে যে এসেছে, সেটা একজন মানে গুরু শিষ্যের একজন পরম্পরা খুঁজে পাওয়া খুব সহজ আর কি। কিন্তু আপনি যা বলছেন আমি আসলে ধরতে পারছি না, খুব দুঃখিত। আমি প্রশ্ন আগে থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আজকে আমরা যে আলোচনাটা করেছি ওই প্রশ্নগুলো সে আলোচনা প্রকৃতি করলে ভালো, কারণ আমাদের এখানে 4টা পর্ব হবে, তো দেখা যাবে অনেক ওভারল্যাপিং হয়ে যাবে। আমাদের আলোচনাটা মানে স্বল্প সময় শেষ করতে হবে, তো মানে আজকে আলোচনার পর ভিত্তি করে আপনি প্রশ্নগুলো করেন। এমনি আপনার প্রশ্নগুলো আমার কাছে আগ্রহ যাচ্ছে, এবং আপনি আপনার কাছে সোর্সগুলো জেনে নিব আর কি। জি, কিন্তু ওই যে শঙ্করাচার্য খুবই ক্রিটিক্যাল ছিলেন নাকি, যে ওই লোকায়তদের বিষয়ে যেটা, এবং শঙ্করাচার্য মূলত ওনার ব্রাহ্মসূত্রের ব্যাখ্যাই
বলছিলেন এক জায়গায় আর কি, সেটা হচ্ছে যে বেদান্ত সূত্রমে যে এই যে লোকাচারের যে নমশূদ্রের যে চিন্তা ভাবনা, এগুলো আসলে বুঝতে পেরেছেন যে মানে কোনো চিন্তা ভাবনার পর্যায়ে পৌঁছায় না আর কি, এই ধরনের একদম তাচ্ছিল্যের ভাষা আছে ওনার মধ্যে আর কি। খুব যৎসামান্য আলোচনা করেছেন। নমশূদ্র ধারণা করা হয় এর আগে থেকে মনে হয়, মানে নমশূদ্র মানে যে চন্ডালদের যাদেরকে রেফার করা থাকে, চন্ডাল আউটকাস্টটা কি চন্ডালটা কিন্তু বুঝতে পেরেছেন যে গৌতম বুদ্ধের জন্মের আগের শব্দ। এখানে অর্জুন হিমালয়ে যায়, সেখানে যুদ্ধ হয় হল শিবের সাথে, শিব অনেকগুলো বর দেয়। এখন এখানে 4টা ধর্ম আছে ভারতবর্ষে, একটা হলো বৌদ্ধ ধর্ম, আর একটা শাক্ত, শৈব এবং বৈষ্ণব। শাক্ত এবং শৈব, হ্যাঁ, এই 2টা ধর্ম। শাক্ত ধর্ম হলো মাতৃদেবী এবং শৈব ধর্ম হলো শিব বেস। এখন শিব এবং মাতৃদেবী এটা কি লোকায়ত ধর্ম? এটা তো খুব স্বাভাবিক দুটো প্রশ্ন খুব অতপ্রতভাবে যুক্ত করে আসছে। সেটা হচ্ছে যে আর্যদের যে বলে যদি কারো থেকে থাকে কি কোনো জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠী কি মাতৃতান্ত্রিক না পুরুষতান্ত্রিক? তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ওইখান থেকে ডিমার্ক করতে পারেন যে এরা মানে যে মানে মানে অনার্যের যে অংশটা কি যে সেই জায়গা থেকে আর কি। বাট যেটা হয়েছে যে পরবর্তী সময় না তুমি এই সাংখ্য যদিও বৈদিক হিসাবে ধরা হয়, তার মধ্যে কিন্তু অবৈদিক প্রচুর এলিমেন্ট আছে আর কি কাপালিকদের চিন্তার মধ্যে বুঝতেছেন। এখন এই ধরনের মিশ্রণের যে জায়গাগুলো আছে, আর একটা বিষয় যেটা হচ্ছে কিনা এই ধারাগুলো না মানে কোনো টেক্সচুয়াল ধারা না, তো শুধু এই ধারা বুঝতেছেন জীবনের সাথে প্রবাহমান একটা ধারা, বিভিন্ন এলিমেন্ট কিন্তু মিলে মিশে তার প্রবাহ হয় একদম জৈবিক বিকাশের মতো। যে আমি ওই যে আমার টেক্সটাতে বলছিলাম আর কি, এটা একদম জৈবিক দেহের মতো কিন্তু এটা বিকশিত হয়েছে। এখন অনেক এলিমেন্ট এসে ঢুকে আর কি, তো যখন আপনি একটা দুইটা এলিমেন্ট না ধরে কি যে ওভারঅল এলিমেন্ট হলে হয়তো বা বিষয়গুলো আর কি যে আরো স্পষ্ট হয় আর কি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে মানে এই দর্শনের সাথে বাংলার যে ধর্মের বিকাশ, এটা কি বাংলার ধর্ম কোনগুলো? বাংলায় মানে যে প্রাচীন ধর্ম, যেমন মানে মানে এই অঞ্চল তো অনেক পরবর্তীতে দখল হয়েছে, মানে মানে বিশেষ করে পূর্ব অঞ্চল, তো তখনকার ধর্ম এবং ওটার সাথে ওই দর্শনের সাথে মানে যারা প্রাগার্য মানে অধিবাসী এদের সাথে এই মানে চিন্তার যে এক ধরনের সমন্বয় এবং এটার যে বিকাশ, এটার সাথে একটু সম্পর্কিত। আমি আসলে ওই যে সম্ভবত একটা পর্যায়ে বলেছিলাম, সেটা হচ্ছে যে ওই রাধাকৃষ্ণের একটা কোট বলার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে পশ্চিমে গঙ্গার পশ্চিম অঞ্চলে যেটা বুঝতে পেরেছেন যে চিন্তাটা উৎপাদন হয়েছে, সেই চিন্তাটা সব পূর্বাঞ্চলে আসে, মানে বাংলা, বিহার, উড়িষ্যার এই অঞ্চলগুলোতে, তখন বুঝতে পেরেছেন সবসময় তাকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে। রেজিস্ট্যান্সটা মানে আমাদের যে জানা ইতিহাস, চিন্তার ইতিহাস, যেটাকে লিখিত ইতিহাসে আমরা রেজিস্ট্যান্সের ইতিহাসটা এই এলাকায় অনেক বেশি পাই। হয়তো সাউদার্ন ইন্ডিয়া ছিল, কিন্তু আমরা আসলে ওইভাবে বলতে পারি না। ব্যাপারটা হচ্ছে কি যে আমি জিনিসটাকে কি একটু সরল করে এভাবে দেখা যায়, মানে এটাকে দেখলে কি তথ্যে খুব বেশি বিভ্রাট তৈরি হবে যদি এভাবে সরল করা হয় যে বাইরে থেকে আসা দর্শনগুলো খুব সহজে এখানে মানে স্মুথলি এখানে আসন গাড়তে পারেনি, সেইটার মানে কাউন্টার অ্যাটাকটাকে সবসময় মানে আর কি সহ্য করা লেগেছে এবং অনেক কিছু অ্যাসিমিলেটও করা লেগেছে। এবং এই কাউন্টার অ্যাটাকগুলো যেগুলো এসেছে তারই আর কি একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গিয়ে এই দর্শনগুলো। আপনার বাংলার যে মাটি বুঝতে পেরেছেন, এরা কিন্তু আসলে মানে বৃহৎবঙ্গ বলে যে অনেক ইমাজিন যে একটা ল্যান্ড আছে না, যেটাকে আমি বাস্তবতা অনেক সময় খুঁজে পাই না, এই বৃহৎবঙ্গের এলিমেন্ট এগুলো সবগুলো, চারবাগ, বুদ্ধ, জৈন, আসলে বৃহৎবঙ্গের এলিমেন্ট আর কি। তারপরে এই যে এই এলিমেন্ট, তারপরে সাংখ্য, তারপরে তান্ত্রিকরা, মানে যে এরা মূলত এই এলাকারই একে বুঝতে পেরেছেন যে ঐতিহাসিক। এটা কি ধরো মৌর্য গুপ্ত যুগে এসে কি মানে মানে এই দর্শনগুলো পরাজিত হওয়া শুরু করলো মানে বাংলায়, মানে পাল সাম্রাজ্যের আগে? পাল সম্রাটদের সময় তো বুঝতে পারছেন যে খুবই মানে আমরা মূলত আপনার বিষয়বস্তু সামনের লেকচারই আর কি, সেটা হচ্ছে যে ওই পাল সম্রাটের সময়, মৌর্যদের সময়, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড।
মানে যেটাকে বলা হয় শত্রু সাহিত্য সময়কে, যে তাহলে আমরা পরের এইগুলো এখন যে আলোচনাগুলো হচ্ছে, এবং সেখান থেকে আসলে আমার একটা প্রস্তাবনা খুব ইনডাইরেক্টলি, কারণ আমি তো এখানে চিন্তা ইতিহাস বলতে আসছি, সেটা হচ্ছে যে আমাদের সকল যে বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদের যে সূত্রগুলো আছে না, আমরা কি নতুন ধরনের কোনো সূত্র এই চিন্তা, এই মাটির চিন্তার মধ্যে পেতে পারি কিনা, সেটা হচ্ছে কিন্তু নেক্সট আলোচনার মধ্যে আর কি জাতীয়তার জায়গাটা আছে। আজকে পাঠ্যচক্রতে আমরা 4টা বিষয়ে সাজিয়েছি, কারণ আমরা দেখা যায় অনেক প্রশ্ন এখন এখানে আসবে পরবর্তী আলোচনা, যেগুলো আমরা আলোচনা হবে আমরা সেই সুযোগ পাবো। সেই জন্য আমরা যদি কারো কোনো স্পেসিফিক প্রশ্ন না থাকে, তো যদি থাকে তো করতে পারেন আজকে পাঠ্যচক্রে। এখানে আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আজকে আলোচনার ভিত্তিতে যদি প্রশ্ন থাকে যে আগামী লেকচারে আমি একটু বলে থাকি, ফোকাসই হচ্ছে কিন্তু এই লাইনটা আর কি। এবং আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আর্য অনার্য ধরে তারপরে যে অনার্যের এই ট্রেনটা ধরার চেষ্টা করছি আর কি, যে অনার্যের চিন্তার একদম সিট, মানে যে সেটা চারবাক, তারপরে যে আগামী যে বুদ্ধ, এগুলো সব অনার্য চিন্তার সিটটা। তো এখন আমার ট্রেনটা হচ্ছে এই মাটিতে আস্তে আস্তে ফিরে আসা একবার বাংলাদেশ পর্যন্ত আর কি, যে মানে একদম মানে বিচ্ছিন্ন করে আর কি, একদম সেপারেশনের মধ্যে দিয়ে আর কি। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি সরাসরি আবার বাংলাদেশের যে এই ল্যান্ডের চিন্তাকে বিচ্ছিন্ন করতে পারি না, তার ঐতিহাসিক কিছু ট্রেন নিয়ে। আবার এই সাথে কিন্তু এই মাটির নিজস্ব কিছু ধারা এবং ঢং আছে, এই ঢংটাও কিন্তু আলোচনা এবং গুরুত্বপূর্ণ দাবি রাখে আর কি। সবথেকে ধন্যবাদ তার মূল্যবান আলোচনা করার জন্য, এবং আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পাঠ্যচক্রে, যেটার বিষয় আজকেরই আলোচনা ধারাবাহিকতায় বিষয়ে বৌদ্ধ দর্শন ও আমাদের জাতীয়তাবাদের একটি রূপরেখা। এটা 19 তারিখে বৃহস্পতিবার বিকেল 5:30টায়, এবং তার পরবর্তী আলোচনাটা হবে তার বিষয় তারা যুক্তিবাদী, আমরা আধ্যাত্মিক, উপনিবেশিত মনন ও আত্মপরিচয় রাখি। সবাইকে আগামী পাঠ্যচক্রে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। মানে আমাদের এই জায়গায় যে সব তান্ত্রিক বলি বা সাংখ্য বলি বা চারবাক বলি, এরা এই এলাকার কিনা বা অন্য কোনো এলাকা থেকে আসছে কিনা, সেই হিসাবে যেটা দেখানো হয় যে এখানকার যেসব কালচারাল প্রপার্টি, মানে কালচারাল যে বৈশিষ্ট্যগুলো আছে সাধারণত এগুলোকে দেখানো হয় আর কি। এখানকার কাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এখানে মাতৃপ্রধান না পিতৃপ্রধান, বা এখানকার মৃত্যু কিভাবে, জন্ম কিভাবে অলঙ্কিত হচ্ছে, এই জিনিসগুলো একটা কম্পারিজন করা। এই জায়গা থেকে একটা ব্যাখ্যা, এক ধরনের ব্যাখ্যা হাজির করার একটা ইয়ে আছে, সেটা হলো যে যদিও পাশ্চাত্য বলি, প্রাচ্য বলি, বা আমরা যেভাবে বলি যে বিভিন্ন এলাকার দর্শনগুলো আলাদা, কিন্তু এটারও একটা আলটিমেট কোনো ভিত্তি থাকতে পারে কিনা এক হওয়া, এই জিনিসগুলো যে এক, এটা হওয়ার কোনো সোশ্যাল ইকোনমিক মানে ভিত্তি থাকতে পারে। একটা কথা বলি, আমরা না এই শব্দটা নিয়ে অন্য কিছু অ্যানালাইসিস আছে, আমি যেটা এটা সত্য, এই অ্যানালাইসিস আমি যেটা জানি আমার মানে অডিয়েন্সকে কনফিউজ করতে পারি, কিন্তু আমি যদি এখন আপনার চান আমি শুরু করতে পারি। না আমি বললাম আর কি, মানে ওটাকে আপনি ইচ্ছাকৃতভাবে করছেন কিনা নাকি না, ওইটা ইচ্ছাকৃত না। আমার মনে হচ্ছে আমি যে এনাফ বলে, মানে যে এই চারবাক যে এই দর্শন নাকি অসুর শব্দটা নিয়ে আসলে একজন দীর্ঘ গবেষণার প্রয়োজন, যে আর্যরা আসার পথে এই শব্দটার মানে যে পলিটিক্যাল অ্যানালাইসিসটা নিয়ে যে সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায়রা যেটা বলছে নাকি, কারণ চারবাক অসুর শব্দ হয়তো অসুরদের বুঝতে পারছেন যে তারা মানে যে ডিফাইন করেছে যে চারবাকদেরকে ডিফাইন করা, এর অর্থ এই না যে চারবাকদের তো শুধু অসুর বলা হচ্ছে না, চণ্ডাল বলা হচ্ছে, বৃহস্পতির কিসে, সেখান থেকে চারবাক এই মাটির কিনা না, এইটা নিয়ে বুঝতে পারছেন প্রশ্নটা অনেক অংশই দুর্বল, মানে যে এই অসুরের উপর শব্দটা ভিত্তি করে। কারণ অসুর তো শুধু বুঝতে পারছেন একটা শব্দ, যাদেরকে অনেকগুলো শব্দে কিন্তু এখানে ডিফাইন করা হয়েছে, এবং এই এলাকার যে অর্গানিক যে চিন্তা যেটা আছে তার অংশ আর কি। যেমন মনে করেন যে যাহা নাই যে ব্রহ্মাণ্ড, যাহা নাই দেহে তা নাই ব্রহ্মাণ্ডে, আমার দেহের মধ্যে যেটা নাই তা ব্রহ্মাণ্ডে নাই, এটা কিন্তু সুমরীয় চিন্তা না, কিন্তু চারবাকদের এটা অন্যতম ভিত্তি কিন্তু এই চিন্তাটা আছে। তো এরকম অনেক এলিমেন্ট আছে যেটা সুমেরীয় চিন্তার মধ্যে নাই, কিন্তু এখানের মধ্যে আছে। কিন্তু যেটা হচ্ছে যে দীর্ঘ একটা স্টাডি দরকার, সেটা হচ্ছে এই শব্দটা নিয়ে। এটা এমন হতে পারে, সেটা হচ্ছে যে আর্যরা যে সময় এসেছে, আর্যদের জন্য কিন্তু আদার ছিল কিন্তু সুমেরীয়রাও, মানে দীর্ঘ পদক্রম মধ্যে 2500 বছরে হয়তোবা তারা যে সময় এখানকার আদারকে ডিফাইন করছে সেই শব্দটাই ব্যবহার করছে যারা ঐতিহাসিকভাবে ডিফাইন করে আসছে। তো ওই আলোচনাটা আমি যেতে চাইনি, এটা কনফিউজ করতে পারে, মানে ইচ্ছাকৃতভাবে এটা অ্যাভয়েড করেছে, কিন্তু এটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হতে পারে। কিন্তু আমাদের তো মানে যে চারবাকদের বুঝতে পারছেন যে বৈশিষ্ট্যগত এবং ঐতিহাসিক, যেটা আমি বলছিলাম, সেইটা যদি আমরা দেখি তাহলে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, যেটা হচ্ছে যে সুমেরীয়দের চিন্তার সাথে আমাদের এই চারবাকদের চিন্তার একদমই মিল খুঁজে পাওয়া খুব কঠিন। শুধু মৃত্যুর ধারণা ছাড়া না, হচ্ছে যে মানে কালচারাল প্রপার্টিসগুলো যে মিল থাকাটা যে অন্য কিছুর উপর ডিপেন্ড করতে পারে,
যেটা হচ্ছে মূলত যে ডিফিউশনিজমের যে থিওরিটা যেটা সেটা বলছেন যে না এটা আমি মনে হয় কিছুটা নাকি এটা এসেনশিয়ালিজম যে মানে এটা আমি যে টার্মটা বলি যে এপিস্টিমোলজিক্যাল অথবা ইন্টেলেকচুয়াল এসেনশিয়ালিজম, সেটা হচ্ছে যে কিছু কিছু চিন্তা আছে যে স্থানকাল পাত্রভেদে উৎসাসেন নির্ভরশীল না, যে কোনো জায়গায় কিছু চিন্তা আসতে পারে। যে মৃত্যু নিয়ে বস্তুগত চিন্তাটা এটি তো আসলে স্বাভাবিক না। আরো শুনে বিষয় দেবী প্রসাদ যেমন বলার চেষ্টা করছেন একটা সময় যে কৃষি প্রধান যদি কোনো সোসাইটি হয় সেখানে মাতৃপ্রধান একটা পর্যায়ে পর্যন্ত মাতৃপ্রধান থাকতে পারে, সেই ক্ষেত্রে লোকেরা মাতৃপ্রধান বা এই যে মানে উর্বরতার প্রতি কৃষিকাজের ধরনগুলো এগুলোর সাথে মিল থাকতে পারে। এখানকার যে কালচারগুলো এটা অন্য একটা জায়গায় পুরো সেপারেটলি যদি এরকম একটা সোসাইটি থাকে সেই সোসাইটিতেও এই ধরনের কালচার সাদৃশ্য থাকতে পারে, এরকম একটা চেষ্টা করছি। এটাই যে একদম এসেনশিয়াল যে বাস্তবতা যে মিল থাকতে পারে। কারণ আমাদের যে ইতিহাস যেমন হচ্ছে মনে করুন যে আজকালকে যে বলা হয় আফ্রিকা থেকে মানুষের বিবর্তন, কিন্তু এমন হতে পারে না, প্যারালাল অনেকগুলো জায়গা থেকে তো মানুষের বিবর্তন হতে পারে, মানে প্যারালালিজম যেটা আজকালকে বলা হয়ে থাকে। এটা হতে পারে যে সুমেরীয়দের বুঝতে পেরেছেন যে ওইখানে যে বিবর্তন, কিন্তু সংকটটা হচ্ছে অন্যত্র। সংকটটা হচ্ছে মানে যেটা গত লেকচারে ওই যে দীর্ঘ আমি একটা লিস্ট দিয়েছিলাম না এই এলাকার যে ইতিহাসের যে অংশগ্রহণ, সেকেন্ড সেঞ্চুরি বিসিতে অলরেডি মানে কীভাবে বুঝতেছেন সমুদ্রপথে ভারত আসা যায় সেটা কিন্তু অলরেডি বুঝতেছেন রোমানরা জানে। এবং এই এলাকাতে বুঝতেছেন যে প্রচুর যে ওই আমাদের যে স্বর্ণকেন্দ্রিক যে সংস্কৃতি আছে না, সেই সংস্কৃতি কিন্তু সূত্রপাত হচ্ছে সেকেন্ড সেঞ্চুরি বিসিতে। ওই যে নারীরা যে স্বর্ণ পড়া, সেটা হচ্ছে যে আমরা এখানে যে ওই যে মানে যে বিভিন্ন ধরনের যে স্পাইসিস বাইরে পাঠানো হতো বিনিময়ে রোমানরা আমাদের দিত স্বর্ণ, সেই সাতলাখ স্বর্ণ থেকে কিন্তু আমাদের যে স্বর্ণকেন্দ্রিক যে সংস্কৃতি যেটা যে তৈরি হয়েছে না গত 2500 বছর, সেটা একটা বছর সেকেন্ড সেঞ্চুরি থেকে এটা সেকেন্ড সেঞ্চুরিতে কুষাণদের পিরিয়ডে কুষাণ যে সম্রাট যেটা যিনি মূলত আফগানিস্তানের একজন খুব নামকরা সম্রাট, তিনি এইদিকে একবার বুঝতে পারছেন কেরালা পর্যন্ত দখল করেছিলেন, বিহার পর্যন্ত আসতে পারেননি। ওইদিকে একবার হইতেছে বুঝতে পারছেন যে ওই পারস্য পর্যন্ত পারস্য ইরাক পর্যন্ত দখল করা। ওনার কহেনের এক পাশে হচ্ছে গৌতম বুদ্ধের ছবি, অন্য পাশের ছবি হচ্ছে কিন্তু হারকিউলিসের, যেটা বিশাল। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি যে স্পেক্ট্রাম সময়ের কথা বলছেন না, এই সময় কিন্তু অলরেডি মাসিভ অ্যাসিমিলেশন হয়ে যাচ্ছে। যে যেটা আমরা ভাবি যে আমরাই অনেক আধুনিক, কিন্তু ওই সময় কিন্তু প্রচুর মানে যে অ্যাসিমিলেশন কমিউনিকেশন সব কিছু হয়েছে, যার কারণে আমরা যে সময় যে এসেনশিয়ালিজমের যে সম্ভাবনাটা সেটা তো আছেই, যে বিভিন্ন জায়গায় একই চিন্তার বিকাশ হতে পারে। আবার হতে পারে যে চিন্তাগুলো বিভিন্ন জায়গাতে আসতেও পারে, কিন্তু যেটা হচ্ছে যে চারবাগদের যে চিন্তা আর সুমেরীয়দের চিন্তা বড় দাগের ব্যাপক পার্থক্য আছে, যেটাকে কোনোভাবে আইডেন্টিক্যাল করা যায় না শুধুমাত্র যে মানুষ মারা গেলেই এমন পরিসমাপ্তি এইটা ছাড়া। কারণ সুমেরীয়রা যেরকম ভাবতো কি জানেন, সেটা হচ্ছে যে ওই মানে মৃতদেহগুলো সজীব হয়ে আমাদের এখানে এসে হাজির হতে পারে এবং আমাদেরকে খেয়ে ফেলতে পারে কিলমেশের যে কিসের মানে চিন্তা ভাবনা। জি, কিন্তু সেটা তো আমাদের মানে চারবাগের চিন্তার একদমই অংশ না। তো এরকম তো অনেক, তার মানে মৃত্যু বলতে অথবা মৃতদেহ বলতে সুমেরীরা যা ভাবছে একজাক্টলি কিন্তু তা চারবাগ বলছে না, চারবাগ ডান শেষ ফিনিশড। এই যে ধারণাগুলো সেইটা তো একটা পার্থক্য জায়গাটা আছে। মানে এটা হলো মানে বাংলার ধর্ম সমাজ ও ধর্মান্তর, এটা একবার প্রাচীন যুগ থেকে মানে পাকিস্তান, আমি স্পেশালি হলো মানে একবার অ্যানসাইন পিরিয়ড মানে মুসলমানরা পর্যন্ত একটা আর্টিকেল লিখবো আর কি। তো এর জন্য রেফারেন্স কি হতে পারে, মানে বই আমি কি করতে পারি? আচ্ছা, আমরা যেটা একটা চেষ্টা করছিলাম, ওকে আমি ব্যক্তিগতভাবে সামনের বছর হয়তো মানে তার একটা বই মনে আসবে আশা করছি আর কি, যে বাংলাদেশের বুঝতে পেরেছেন যে দার্শনিক আছেন, বাংলাদেশের চিন্তার একজন নিজস্বতা আছে, বাংলাদেশিদের বুঝতে পারছেন ঐতিহাসিকভাবে আপনি হয়তো ভাবতে পারেন যে বুঝতে পারছেন আমি এখানে মানে আমাদের দেশে তো বাংলাদেশ মানে বলাটা একদম রাজনৈতিক স্পেকট্রামের একটা বিষয় আছে, যে একজন মনস্তাত্ত্বিক অ্যাট্রিবিউট আছে, চিন্তার একটা দীর্ঘ ইতিহাস আছে এবং প্রবণতা আছে এই যে বাংলাদেশিদের। এ নিয়ে বুঝতে পারছেন বাংলাদেশিদের চিন্তার ইতিহাসকে খোঁজা, এটা নিয়ে আমরা কিছু কাজ করছি আর কি, এবং সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন। যে আপনার যে যেমন মনে করুন যে অতীশ দীপঙ্কর হাউস হোল্ড নেম, তার নামে একটা বুঝতেছেন ইউনিভার্সিটিও আছে এখানে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অতীশ দীপঙ্করের লেখা কোনো বই দেখেছেন আপনারা কোথাও? কোথাও দেখেনি, কিন্তু অতীশ দীপঙ্কর কিন্তু 70টা বই আছে তিব্বতী ভাষায়। বলি প্রদীপ, আপনি একটা নাম বলছেন তোমরা রিনাউন্ড, যেটাকে অতীশ দীপঙ্করের 70টা বই আছে, যেটা কি বুঝতেছেন তিব্বতে কুঞ্জু সাহিত্যের মধ্যে সংগীত আছে, এবং তার 2টা ভেরিয়েশনে ইংলিশ আছে কিন্তু। আর প্রদীপের অসংখ্য ইংলিশ ভার্সন আছে, কিন্তু বাংলা কিন্তু একটা হয়নি। তবে তো চেষ্টা করছি এবং অতীশের লেখাগুলো অনুবাদ করা। কিন্তু ভারতের যে দুজন দার্শনিককে সমকালীন গভীরভাবে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একজন নাগার্জুন আর একজন হচ্ছে শান্তরক্ষিত। নাগার্জুন এবং শান্তরক্ষিত,
জি, তো শান্তরক্ষী বুঝতে পারছেন মূলত বাংলাদেশের লোক, ওনার বাড়ি মূলত হচ্ছে যে বিক্রমপুরে আর কি, এবং 8ম শতাব্দী। তো আমি যেটা করেছি ওনার লেখাগুলো তিব্বতী এবং হচ্ছে সংস্কৃত সোর্স থেকে ব্যবহার করেছি। আমি দীর্ঘ একটা আমি খুব অক্ষর জ্ঞান জানি সংস্কৃত সম্পর্কে, অবলীলায় যেটা চেষ্টা, তো আমি যেটা চেষ্টা করছি এবং আরও কিছু লোকজনের সংযোজন হচ্ছে। আপনারা যদি আগ্রহ সেটা হচ্ছে আমাদের এই এলাকার যে লিখিত যে চিন্তাগুলো আছে সেটা বাংলায় অনুবাদ করাটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো সংস্কৃত আছে অথবা কৃষি আছে, ওই যে আছে আর কি, ওই যে মানে শিক্ষিতা আছে যে ওই যে এই এলাকার যে চিন্তার, এবং মোটামুটি ধরেন প্রায় 200-র মতো বই পাবেন, যেটা হচ্ছে আমাদের এখানে একদমই পরিচিত না, লোকজনও জানেন না, কিন্তু সেগুলো রিইন্ট্রোডিউস করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সম্ভবত সামনের বছর এই শান্তরক্ষীতে মাধ্যমিক অলঙ্কারটা পেয়ে যাবেন আশা করছি আর কি, মানে অনুবাদটা কমপ্লিট হয়ে পারে। শান্তরক্ষীতে মাধ্যমিক অলঙ্কার আপনারা দেখেন, মানে আমি এবং রাহানের মিলে একদম করছি আর কি অনুবাদটা। তো ওইখানে মূলত জি না, শান্তরক্ষী মূলত আর কি যে সূত্র যুগের খুব নাম করা ইনফ্লুয়েন্সিয়াল দার্শনিক, তিব্বতের যে দালাই লামার যে ট্রেন দেখেন না আজকালকে, এই ট্রেনটাই অথবা যে ওয়েস্টে যে বুদ্ধিজম আজকালকে খুব বিশাল প্রভাব, এটা হচ্ছে মূলত বাংলাদেশিদেরই তৈরি। বজ্রযান কিন্তু আমাদের এই মাঠে তৈরি এখন, যেটা সামনে লেকচারে আলোচনা হবে আর কি। এই যে হ্যাঁ অতিশিত বজ্রযানটা মূলত অতীশ এবং শান্তরক্ষীদেরই ধারা তৈরি করা ধারা কি, এবং মানে যেটা তিব্বত থেকে এখন বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় খুব মানে প্রতিষ্ঠিত। এবং শান্তরক্ষীদের উপরে মজার বিষয় হচ্ছে আপনি যদি সার্চ দেন শান্তরক্ষীর নেমে কয়েক হাজার মিসার্সেন বই মানে যে মানে আপনি ওয়েবসাইট পাবেন, জার্নাল ওনার মোটামুটি সব বই অনুদিত হয়েছে। ওনার উপরে লেখা গবেষণাধর্মী প্রথম A গ্রেডের জার্নালের মধ্যে লেখা আছে 1000 গানে, কিন্তু বাংলাদেশিদের মধ্যে মানে এক খুবই অপরিচিত নাম। তো আমি চাচ্ছি এখন যেটা হচ্ছে যে এই যে বাংলাদেশিদের যে যারা হারিয়ে যাওয়া যে চিন্তক যারা, তাদেরকে এখন রিইন্ট্রোডিউস করা রাখে, যেটা মূলত ওই যে দেবপ্রসাদটা ওই সময় যে করেছেন 40-এর দশকে, নতুন যেটা আমাদেরই ঐতিহ্যের অংশ, যেটাকে পুনঃ উপস্থাপন না, আমরা মূলত আমি চিন্তা ভাবনা আছে যে আমাদের বাংলাদেশের যে যারা চিন্তকরা, যারা আমাদের হয়তো অংশ, যাদের চিন্তার প্রভাব আমাদের চিন্তার মধ্যে আছে, কিন্তু আমরা হয়তো তাদের চিন্তার সচেতন আমাদের স্মৃতির অতলে হারিয়ে গেছে, তাদেরকে একজন রিইন্ট্রোডিউস করার এক ধরনের একটি যেটা, এবং সেখান থেকে এক ধরনের আমি বিপরিবেশিত মানে যে দর্শন কীভাবে চর্চা হতে পারে এবং আমাদের আইডেন্টিটি কনসেপ্ট সেটারই একজন প্রশ্ন। আমি স্যার এই বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছি, তো স্যার কী কী প্রাইমারি ডকুমেন্ট মানে কী কী প্রাইমারি গ্রন্থ এগুলো তো স্যার অনুবাদ পাইনি, বা আপনি কী কী বই ইউজ করতে পারেন? আপনি লিখতে হচ্ছেন যে এই এলাকার চিন্তার ইতিহাস মানে না ধর্মের ইতিহাস, ধর্ম এটা একজন মেডিভেল পিরিয়ড এবং মডার্ন পিরিয়ডে মুসলিম ট্রান্সফরমেশনটা নিয়ে কাজ করে। আমাদের এখানে কিন্তু মধ্যযুগ বলে কোনো যুগ না, আমরা মধ্যযুগ ধরিনি, মানে আমরা হলো মানে দুইটা পিরিয়ড আর কি, একটা 1200 সালের পর থেকে মানে 1947 পর্যন্ত আসবে একজন মানে এখানকার রিলিজিয়ানের ট্রান্সফরমেশন নিয়ে। 1200 সালের আর 1947-এর এর মধ্যে বৈশিষ্ট্যগত কী কারণে একসাথে ফেলছেন? এটা ফেলছে হলো যে এখানকার মুসলিম মানে বিশেষ করে মুসলমান ধর্মের কি ধরনের ট্রান্সফরমেশন হলো, এটা একটা আমি আপনাকে একটু বলি আর কি। সেটা হচ্ছে যে আমরা সময় শ্রেণীভাগ করি না, মানে হচ্ছে বিভাগ করি আমরা যে এই সময় থেকে এই সময়, তার ওই সময়ের এক ধরনের ট্রেন থাকে, মানে বৈশিষ্ট্য থাকে এখান থেকে কি। তো মূলত আমাদের এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে 2nd সেঞ্চুরি থেকে 17th সেঞ্চুরি পর্যন্ত সূত্র সাহিত্যের অংশ বলা হয়, যেটা গোল্ডেন পিরিয়ড এই অঞ্চলে। এখানে প্রচুর মানে প্রায় হাজার বুঝতেছেন সূত্র সাহিত্য রচিত হয়েছে, মানে যে দর্শনের প্রচুর প্রাইমারি কাজগুলো প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদাভাবে, এবং তার এগুলো ট্রেন্ড আছে, এগুলো স্কলাস্টিক প্রসিডিউর ট্রেন্ড আছে, রেশনালিটি চর্চার এখানে ট্রেন্ড খুঁজে পাওয়া যায়। 17th সেঞ্চুরি থেকে অনওয়ার্ড আছে পার্থক্যের জায়গাটা হচ্ছে কলোনিয়াল পিরিয়ডে আমাদের এখানে চিন্তার বিকাশ ওইভাবে হয়নি যেভাবে হওয়ার যে ট্রেনটা ছিল আর কি, এবং অনেকটা আমরা জ্ঞানতাত্ত্বিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, যেটা আমরা আসলে বুঝতে পারছি না এই পরবর্তী আলোচনাগুলোতে আসবে ঘুরে ঘুরে আর কি, যে এবং এই বিচ্ছিন্ন হওয়ার প্রবণতাগুলোর কারণটা কি এখানে কলোনিয়াল এই বিষয়গুলো। তো সেখানে আলাদা আপনি যদি একবারে মানে যে ওই দ্বাদশ শতাব্দী থেকে আসতেছে নাকি মোহাম্মদ বখতিয়ার খিলজি, এখানে দ্বাদশ শতাব্দীতেও যাবে না, এই যে এর আগে মুসলমানদের আগমন এটা নিয়ে স্পেসিফিক কিছু রেফারেন্সটা আছে, ধরেন যে 1200 সালের পর থেকে না 1200 সালের আগে, আর 1200 সালের পরেরটা আমরা খ্রিস্টপূর্বাব্দ থেকে মানে 1200 সাল মানে ধরেন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি দখলের আগ পর্যন্ত এখানকার যে ধর্মের বিকাশ, এবং এই বিকাশটাকে আমি আইডেন্টিফাই করার জন্য আমার তো প্রাথমিক গ্রন্থ, সেকেন্ডারি রেফারেন্স এটা কি পাওয়া যেতে পারে।
আপনি মূলত যেটা দেখতে পারেন আর কি, এই অঞ্চলে তো মানে আপনার একটা বিষয় সেটা হচ্ছে যে ধরুন ওই যে শঙ্করাচার্যের কথা বললেন, শঙ্করাচার্য তো সাউদার্ন ইন্ডিয়া, পরবর্তী সেটা হচ্ছেন রামানুজ এবং সে মাধবাচার্যের হাত ধরে যেটা হচ্ছে বাংলায় মানে মূলত যে মানে যে এই আমাদের যে বেদান্তর যে চিন্তাটা আসে সেটা ভক্তিবাদের রূপান্তর নিমাই এবং শ্রী চৈতন্যের মধ্যে দিয়ে আমাদের এই অঞ্চলে আসে, সেখানে আপনি একটা ট্রেন পাচ্ছেন আর কি। এবং এখানে সবগুলো গ্রন্থ আপনার কিন্তু অ্যাভেলেবল, মানে শঙ্করাচার্য থেকে মানে একবারে মানে নিমাই শ্রী চৈতন্য মানে এই গ্রন্থগুলো কিন্তু অ্যাভেলেবল বাজারে। এটা এই ট্রেনটা আপনার বাংলায় পাওয়া যায় সব। আপনার প্যারালালি যে আরেকটা ট্রেন যেটা দেখতে পারেন সেটা হচ্ছে যে বুঝতে পারছেন এইখানকার যে বজ্র জানি যে ধারাটা অত সহজান বলতে আপনারা যে এই এলাকার ভিত্তিক চর্চার যেটা গুরুত্বপূর্ণ যে সহজান, তারপর হচ্ছে যে সাংখ্য যে এখানে যে বিকাশটা হয়ে থাকে যেটা আমাদের বাউলদের মধ্যে পাওয়া যায়, সেটা আপনি মূলত বলতে গেলে চিন্তাটা পাবেন অতিশের লেখার মধ্যে শান্তরক্ষিতের মতাংশ। তারপর হচ্ছে আপনি পাচ্ছেন শিলভদ্র কুমিল্লার লোক, ওনার লেখাগুলোর মধ্যে এই লেখাগুলো দেখতে পারেন। এখন যদি আপনি চান এই লেখাগুলো আমার কাছে কিছু আছে আপনি নিয়ে যেতে পারেন। আপনি স্যার অনেক আগেই বলছিলেন স্পিনোজা নিয়ে, আমি মানে ওইটা মাহমুদ হাসানের ওই একটা ইউটোপিয়া নিয়ে আলাপ হচ্ছিল, তখন আপনার মানে আমি মনে করছিলাম যে যাবো, ও তো মারা গেছে আর কি। ও এরপরে মানে আপনার সাথেও যোগাযোগ হয়নি, মানে কাকতালীয়ভাবে আজকে মানে আমি নাম্বারটা রেখে দেন, যে কোনো সময় করে চলে এসেন। আমি অনেকগুলো বইয়ের সফট কপি আছে তো আপনি আসতে পারেন। একটা প্রশ্ন, বিষয়টা কি ভারতবর্ষে মানে বৌদ্ধ ধর্মের একটা পতন হয় পাল যুগের পরে, পাল যুগের পরে এখানে বলা হয় যে বিহারগুলো একটা সৈন্য ব্যারাকের মতো ছিল এবং বৌদ্ধরা জনসাধারণ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই সেন্টেন্সটার মানে বেশ কয়েক জায়গায় আমি এটা কোথায় কোথায় পেয়েছিলেন? এটা ভালো ভালো রেফারেন্সের বই থেকে। এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, মানে এটা আমার সেন্টেন্সটা যেটা হচ্ছে যে ধরুন যে মানে বিহারগুলো ক্যান্টনমেন্টের মতো এবং সেখানে ভিক্ষুকরা ঢোকার পরে আর জনসাধারণের সাথে তারা মিশত না। কিন্তু ওই যে আমি মাঝখানে ওই যে জাহাঙ্গীরনগরে একটা দীর্ঘ বক্তৃতা দিয়েছিলাম আর কি, সেটা হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয়ের ধারণা নামে যেসব ধারণা আমাদের এখানে কি যে হোলসেল আকারে মানে যে বলা হয়ে থাকে, এগুলো অনেক বেশি কলোনিয়াল ধারণা, উপনিবেশিত ইউরোপিয়ান। আমাদের এই এলাকার বিশ্ববিদ্যালয়ের ধারণা কেমন হতে পারে সেটা আমি আসলে মূলত নালন্দা, বিক্রমশিলা, মানে যে সোম আমাদের এখানে যে সোম বিহার যেটা মহাবিহার আর কি, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় এবং আদলে এবং ইউএন সাংয়ের সোর্স থেকে অথবা তিব্বতী সোর্স থেকে কুঞ্জুর এবং সেঞ্চুর থেকে যে সোর্সগুলো আছে সেখান থেকে আমি একদম কি কনস্ট্রাকশন করার চেষ্টা করছিলাম বিপরিবেশিত মানে বিশ্ববিদ্যালয় একদম ধারণা আছে। এটা কি ট্রান্সক্রিপ্ট বক্তৃতা ছিল, ট্রান্সক্রিপ্ট আকারে দিয়েছে, যেগুলো আমি সম্ভবত কোনো এক সময় এডিট করে ওইখানে আমি একটু বলছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে যে যারা এই কথাটা বলছেন না, বিশ্ববিদ্যালয়গুলোর সবসময় প্রবণতা আছে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করা, জ্ঞান চর্চা করার জন্য। কিন্তু প্রবণতা তাদের জ্ঞানের যে একজন উচ্চ মার্গের রূপ কিন্তু আপনাকে বিচ্ছিন্ন করবে লোকজ মানে এলিমেন্ট থেকে, এটা একটা প্রবণতা তো থাকেই আর কি। আবার সে আবার ফিরিয়েও আসে কিন্তু বুঝতে পারছেন যে আপনার লোকাল সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য, তাই না? কারণ ওই সময় কিন্তু বুদ্ধরা বুঝতে পারছেন মানে রাষ্ট্রনীতি এবং সে যে সমাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন অনেক সময়। জি, অনেক সময় যে মানে যে এই ভূমিকাগুলো খুঁজে পাওয়া যায় আর কি, যেমন অতীশ দীপঙ্করের ভূমিকা অনেক সময় দেখা যায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা হচ্ছে কি জানেন, নালন্দা মানে ধরুন নাকি নালন্দা প্রত্যেকদিন বলা হয় থাকতে বুঝতে পারছেন বা হাজার হাজার লোকজন বুঝতে পারছেন প্রত্যেকদিন লাইন করতো ছাত্র হিসেবে ঢোকার জন্য। সেখানে প্রথম ইন্টারভিউটা নিত তার গার্ডগুলো, বুঝছেন যে গার্ডগুলো আছে না, গার্ডগুলো প্রথম ইন্টারভিউটা দিত, সবাইকে ভিতরে ঢুকতেও দিত না, কথা বুঝতে পেরেছেন। এবং নালন্দার পিক টাইমে তার স্টুডেন্ট সংখ্যা ছিল প্রায় 10,000-এর মতো, 10-12,000, শিক্ষকের সংখ্যা হচ্ছে 2,000। একটা ফুল কম্প্রিহেন্সিভ সিস্টেম, কথা বুঝতে পেরেছেন। জ্ঞান শুধু কিন্তু বুদ্ধিজমের চর্চা করতে না, এখানে ব্যাদ, সঙ্গীত, তারপর হচ্ছে যে মানে যে বুদ্ধিজমের বিভিন্ন ধারাগুলা, তারপর হচ্ছে যে একই সাথে যে জৈনদের চিকিৎসা ছাত্র জ্যোতির্বিদ্যা, এগুলো সবই কিন্তু এখানে চর্চা হতো, ইয়ং সাংয়ের সোর্স থেকে পাওয়া যায়। ইটস এ মাসিভ ইনস্টিটিউশন আর কি, যে মানে আপনি যদি চিন্তা করতে পারেন আর কি, এবং মানে যে সেই জায়গায় আপনি যেটা বলছেন না সে তো বিচ্ছিন্ন থাকবেই তার জানাতার থেকে। যেমন হচ্ছে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরিচা ঢাকা আরিচা রাস্তার মধ্যে আছে, তো সবসময় ইতিহাস থেকে বিচ্ছিন্ন। অক্সফোর্ড ইউনিভার্সিটি ধরুন, অক্সফোর্ড ইউনিভার্সিটি সে তো বিচ্ছিন্ন করার জন্যই তাকে, অক্সফোর্ড কিন্তু কোনো শহর না, এটা মানে গ্রাম, যে গ্রামকেই তৈরি হচ্ছে কি যে আমরা বের হয়ে কথা বলি, ওনারা মনে বের হবে না। আরেকটা বিষয়, আমরা একটা সাবজেক্টের উপরে একটু ছোটখাটো একটা সেমিনার করতে চাচ্ছি, সেটা হলো অমর শিব।
আমাদের সবাই ইমেলের আমাকে